আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে জুলজির সপ্তম অধ্যায় চলন ও অঙ্গচালনা ক্লাসে। তো চলো প্লেলিস্টের আরও একটি ক্লাস শুরু করা যাক। প্রথমে দেখা যাক চলন ও অঙ্গচালনা এই কাজের সাথে সম্পৃক্ত কারা কারা। দেখো, আমাদের কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র এবং স্নায়ুতন্ত্র। কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র এবং স্নায়ুতন্ত্র হচ্ছে চলন ও অঙ্গচালনার সাথে কানেক্টেড। তো কঙ্কালতন্ত্রের আওতাধীন কারা? এই যে অস্থি, তরুণাস্থি, এইগুলা হচ্ছে কঙ্কালতন্ত্রের সাথে কানেক্টেড। দেন পেশিতন্ত্র কি করে? পেশিতন্ত্র হচ্ছে এই কঙ্কালতন্ত্রকে ঠিকভাবে মুভ করতে সহায়তা করে। আর স্নায়ুতন্ত্র কি করে? যে কখন কোন কাজটা করতে হবে, পেশিতন্ত্রকে কি ধরনের কাজ করতে হবে, কঙ্কালতন্ত্রকে কি ধরনের কাজ করতে হবে, এটা নির্দিষ্ট করে দেয় হচ্ছে স্নায়ুতন্ত্র। মনে করো তোমার পিঠে একটা মশা এসে বসলো, তো এই স্নায়ু উদ্দীপনাটা তোমার স্নায়ুতন্ত্র পৌঁছে দেবে হচ্ছে তোমার পেশি এবং অস্থির কাছে। তো তখন তোমার কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্র কিন্তু উদ্দীপিত হবে, এবং সেই উদ্দীপনার কারণেই কিন্তু দেখা যাবে যে তুমি পেছন দিকে হাত নিয়ে সেই মশাটাকে তাড়ানোর চেষ্টা করতেছো বা থাবা মারতেছো। এইটাই হচ্ছে কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র এবং স্নায়ুতন্ত্রের সামগ্রিক একটা ভূমিকাতেই কিন্তু চলন এবং অঙ্গচালনা সম্পন্ন হয়। ওকে, আচ্ছা, তারপর আসা যাক মানব কঙ্কালতন্ত্র। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি ও তরুণাস্থি নামক যোজক টিস্যুর সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে, কি করে? আকৃতি দান করে, ভার বহন করে, পেশি সংযোগের স্থান প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন নরম যে সকল অঙ্গসমূহ আছে সেগুলাকে রক্ষা করে। এটাই হচ্ছে কঙ্কালতন্ত্র। তো এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে কঙ্কালতন্ত্র উদ্ভূত হয় কোথা থেকে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত হয়। হ্যাঁ, কঙ্কালতন্ত্র উদ্ভূত হয় হচ্ছে মেসোডার্ম থেকে, এটা গুরুত্বপূর্ণ। তো এই যে উদ্ভূতর যে ব্যাপারটা, যে ভ্রূণীয় কোন খণ্ড থেকে, যেমন আমরা তো ট্রিপ্লয়েড প্রাণী, আমাদের ক্ষেত্রে তিনটা আছে, স্তর আছে, ভ্রূণীয় খণ্ড তিনটা: একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এটা কিভাবে মনে রাখা যায় সেটা আমরা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে পড়ব। তবে এখন একটু সহজ করার যে ব্যাপারটা বলে দেই, যে যেসব অঙ্গসমূহ দেখবা যে বাইরে থেকে দেখা যাচ্ছে, বাইরে থেকে দেখা যায় যে সকল অঙ্গ, ওইগুলা হচ্ছে একটোডার্ম থেকে উদ্ভূত এবং স্নায়ুতন্ত্র, এবং স্নায়ুতন্ত্র একটোডার্ম থেকে উদ্ভূত। আর এই পাষণ্ড কথাটা মনে রাখবা, পাষণ্ড, পাষণ্ড কথাটা মনে রাখবা, যে পরিপাক অধ্যায়ে এবং শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ে, এই দুইটা চ্যাপ্টারে যে অঙ্গসমূহ সম্পর্কে আলোচনা করা আছে, পরিপাক অধ্যায় এবং শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টারে যে অঙ্গসমূহ সম্পর্কে আলোচনা আছে ওইগুলাই দন্তন্য ড দিয়ে মনে রাখতে হবে হচ্ছে এন্ডোডার্ম। দন্তন্য ড দিয়ে মনে রাখতে হবে এন্ডোডার্ম। পরিপাক ও শ্বসন চ্যাপ্টার এবং শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারে যে সকল অঙ্গ সম্পর্কে আলোচনা করা আছে এইগুলা এন্ডোডার্মের আওতাধীন। শুধুমাত্র ব্যতিক্রম কি কি? ব্যতিক্রম হচ্ছে টনসিল, থাইরয়েড, প্যারাথাইরয়েড। হ্যাঁ, এই যে এই বিষয়গুলা, এই বিষয় সম্পর্কে আলোচনা আছে হচ্ছে রক্ত সঞ্চালন চ্যাপ্টারে। তবুও এই টনসিল, থাইরয়েড, প্যারাথাইরয়েড এইগুলা হচ্ছে এন্ডোডার্মের আওতাধীন। এইটুকু হচ্ছে ব্যতিক্রম। জাস্ট এই তিনটা কথা মনে রাখবা, থাইরয়েড, প্যারাথাইরয়েড আর হচ্ছে টনসিল। এইটা একটু ব্যতিক্রম, যে এটা এন্ডোডার্মের অন্তর্ভুক্ত, যদিও এটা রক্ত সঞ্চালন চ্যাপ্টারে আলোচনা আছে। তাই ছাড়া সবগুলাই আমার এই টেকনিকের মাধ্যমে কাভার হবে ইনশাল্লাহ। যে পাষণ্ড অর্থাৎ পরিপাক ও শ্বসন চ্যাপ্টার, আর হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টারে যা যা আলোচনা আছে ওগুলা এন্ডোডার্মের অন্তর্ভুক্ত। আর একটোডার্মের অন্তর্ভুক্ত কোনগুলা? বাইরে থেকে যা যা দেখা যায় এবং স্নায়ুতন্ত্র। বাকি সবগুলা কিসের আওতাধীন? বাকি সবগুলা হচ্ছে মেসোডার্মের আওতাধীন। তাহলে এই যে আমাদের যে কঙ্কালতন্ত্র, বুঝছো,
কঙ্কালতন্ত্র সম্পর্কে তাহলে আমরা যে টেকনিক দেখলাম, তাহলে এটা তো তার আওতাধীন হচ্ছে না, তাই না, ওই টেকনিকগুলার। সো এটা মেসোডাম থেকে অবভিয়াসলি, আশা করি বোঝাইতে পারছি। এটা যদিও এই চ্যাপ্টারে এত ডিপলি আলোচনা করার জিনিস না, তবুও আসলো তখন এটা বলে দিলাম। আচ্ছা, মানুষের 30 বছর বয়সের কাছাকাছি সময় পর্যন্ত অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। 30 বছর বয়সের কাছাকাছি সময় পর্যন্ত অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এটা আলিম স্যারের বইয়ে একদম এক্স্যাক্টভাবে বলা আছে। আজমল স্যারের বইয়ে বলা হয়েছে যে 30 বছর বয়সের কাছাকাছি সময় পর্যন্ত ঘনত্ব বেশি থাকে। আলিম স্যারের বইয়ে এক্স্যাক্ট তথ্য আছে, আমি বলতেছি সেটা। সো এইটা মাজেদা ম্যাডামের বই নাকি আলিম স্যারের বই আমার ঠিক মতো মনে নাই, তবে সম্ভবত সেটা 21 বছর দেওয়া ছিল, তুমি একটু চেক করে নিও। সম্ভবত 21 বছর দেওয়া ছিল সেটা, যে 21 বছর বয়স পর্যন্ত হচ্ছে, 21 বছর বয়সে মানুষের অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। মানবদেহে অস্থি নিয়ে অধ্যয়নের বিজ্ঞানকে, মানবদেহের অস্থি নিয়ে অধ্যয়নের বিজ্ঞানকে বলা হয় হচ্ছে হিউম্যান অস্টিওলজি বা মানব অস্থি বিজ্ঞান। হিউম্যান অস্টিওলজি বা মানব অস্থি বিজ্ঞান। আচ্ছা, এটুকু ডান। মানবদেহে কঙ্কালতন্ত্র 3টা ভাগে বিভক্ত: বহিঃকঙ্কালতন্ত্র, অন্তঃকঙ্কালতন্ত্র আর হচ্ছে স্প্ল্যাঞ্চিক কঙ্কালতন্ত্র। প্রথমে দেখে নেওয়া যাক স্প্ল্যাঞ্চিক কঙ্কালতন্ত্র। এটা সম্পর্কে আমাদের অধ্যায়ে বিস্তারিত আলোচনা নাই, তবে দেখো প্রথমে আমরা বহিঃকঙ্কালতন্ত্র আর স্প্ল্যাঞ্চিক কঙ্কালতন্ত্র দেখে নিব, কারণ অন্তঃকঙ্কালতন্ত্র সম্পর্কে অনেক অনেক আলোচনা আছে। এই জন্য যাদের সম্পর্কে বেশি আলোচনা নাই তাদেরকে একটু প্রথমে পেছনে ফেলা যায়। আচ্ছা, স্প্ল্যাঞ্চিক কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত কারা? ল্যারিংসের তরুণাস্থি, অর্থাৎ আমাদের যে ষড়যন্ত্র এটার তরুণাস্থি, ট্রাকিয়া, ব্রঙ্কাই, এটা মানে ওই শ্বসন পথে যারা আছে আর কি। হ্যাঁ, শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারে শ্বসন পথ, শ্বসন পথে যারা আছে ওরা হচ্ছে স্প্ল্যাঞ্চিক কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। তারপর বহিঃকঙ্কালতন্ত্রে কারা আছে? নখ, দাঁত, লোম, এরা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত, বাইরে থেকে দেখা যায় এদেরকে। হ্যাঁ। আচ্ছা, অন্তঃকঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত কারা? যারা মাংস দ্বারা আবদ্ধ থাকে। হ্যাঁ, মাংস দিয়ে আবদ্ধ থাকে যারা, হ্যাঁ, ওরা হচ্ছে অন্তঃকঙ্কালের অন্তর্ভুক্ত। এই যে অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, দুইটা ভাগে ভাগ করা যায়। অন্তঃকঙ্কালতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা যায়: অন্তঃকঙ্কাল, বহিঃকঙ্কাল। অন্তঃকঙ্কালতন্ত্র, অন্তঃকঙ্কালতন্ত্রকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? অক্ষীয় কঙ্কালতন্ত্র আর হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, এই দুইটা ভাগে ভাগ করা যায়। অক্ষীয় কঙ্কালে আছে, অক্ষীয় কঙ্কালে আছে টোটাল 80টা অস্থি এবং উপাঙ্গীয় কঙ্কালে আছে টোটাল 126টা অস্থি। ওকে, এটা সম্পর্কে বিস্তারিত আছে সামনে, নো প্রবলেম। এখন কঙ্কালতন্ত্রের কাজ কি কি? কঙ্কালতন্ত্র দুই ধরনের কাজ করে, এক হচ্ছে যান্ত্রিক প্রকারের কাজ আর একটা হচ্ছে রাসায়নিক প্রকারের কাজ। এখান থেকে এমসিকিউতে যেটা আসে, তোমাকে বলবে যে কোনটি কঙ্কালতন্ত্রের রাসায়নিক কাজ বা কোনটি তোমার যান্ত্রিক কাজ নয়, এরকম কোশ্চেন আসবে। তো এই জন্য এটা একটু বুঝতে হবে যে কোনগুলা রাসায়নিক কাজ আর কোনগুলা যান্ত্রিক কাজ। যান্ত্রিক কাজ দেখো কিরকম, যে দৈহিক কাঠামো গঠন, সুরক্ষা দেওয়া, সংযোগতল সৃষ্টি, চলন, ভার বহন, বুঝতেই পারতেছো এগুলা যান্ত্রিক। আর শারীরবৃত্তীয় কোনগুলা, যেগুলা কাইন্ড অফ রাসায়নিক মনে হচ্ছে তোমার কাছে, সেইগুলা হচ্ছে শারীরবৃত্তীয়, যেরকম রক্তকণিকা উৎপাদন, নিঃশ্বাস প্রশ্বাস ও শ্রবণ, তারপর রোগ প্রতিরোধ, খনিজ লবণ সঞ্চয়, চাপ ও আয়নিক সমতা রক্ষা, হরমোনাল নিয়ন্ত্রণ। আচ্ছা, রক্তকণিকা উৎপাদন, আমরা জানি যে আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদনের দায়িত্ব থাকে কার কাছে? লাল অস্থিমজ্জা। আর এইটা কোথায় থাকে? আমাদের বড় বড় যে সকল অস্থি, লাইক সবচেয়ে বড় অস্থি কোনটা? আমাদের হিউমেরাস, সরি ফিমার, হিউমেরাস বলতেছি, ফিমার হচ্ছে আমাদের সবচেয়ে বড় অস্থি। সো এই ফিমারের মস্তক, হিউমেরাসের মস্তক, তারপর হচ্ছে আমাদের পাঁজরের যে সকল অস্থি, দেন করোটিতে যে অস্থি থাকে, হ্যাঁ, কশেরুকা, তারপর হচ্ছে পরশুকা, এই ধরনের অস্থির মস্তকে হচ্ছে, তারপর যে স্টারনাম, এই ধরনের বড় বড় অস্থির মাথাতে, হ্যাঁ, মস্তকে কিন্তু যে অস্থিমজ্জা থাকে সেখান থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। ওকে, তারপর রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটু দেখি যে অস্থির যে রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র, সেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়।
খনিজ লবণ সঞ্চয়, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি ধরনের লবণ সঞ্চয় করে থাকে এবং প্রয়োজনে সেটা রক্তে সরবরাহ করতে পারে। আচ্ছা, হরমোনাল নিয়ন্ত্রণ। অস্থির যে অস্টিওক্যালসিন হরমোন, এটা চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। অস্টিওক্যালসিন হরমোন কি করে? চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। অস্থির অস্টিওক্যালসিন হরমোন চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তারপর পিত্ত অস্থিমজ্জার যে অ্যাডিপোজ কোষ, এইটা সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে ভূমিকা রাখে। হ্যাঁ, অ্যাডিপোজ কোষ কি করে? সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে ভূমিকা রাখে। আচ্ছা আচ্ছা, তো এখন কঙ্কালতন্ত্রের উপাদানগুলো একটু দেখে নেওয়া যাক। কঙ্কালতন্ত্রে অস্থি থাকে, তরুণাস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট আর হচ্ছে অস্থিসন্ধি। হ্যাঁ, অস্থি সম্পর্কে তো তুমি জানো, তরুণাস্থি সম্পর্কেও আলোচনা আছে সামনে। এখন লিগামেন্ট সম্পর্কে একটু বলা যাক। লিগামেন্ট হচ্ছে দুইটা অস্থিকে একটার সঙ্গে আরেকটা কানেক্ট করে। হ্যাঁ, দুইটা অস্থিকে কানেক্ট করে হচ্ছে লিগামেন্ট, এবং একটা অস্থি এবং আরেকটা পেশি, এই দুইটা কানেক্ট করে হচ্ছে টেন্ডন। ওকে, তো এই টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে ঝামেলা লাগতে পারে যে কোনটা কি করে। লিগামেন্ট কি করে? দুইটা অস্থিকে একে অপরের সাথে লাগায়। এই লাগায় যে মনে রাখবা লিগামেন্ট। হ্যাঁ, একটা অস্থিকে আরেকটা অস্থির সাথে সংযুক্ত করে, অর্থাৎ লাগায়, লিগামেন্ট। আর টেন্ডন কি করে? পেশিকে অস্থির সাথে লাগায়। হ্যাঁ, পেশিকে অস্থির সাথে যুক্ত করে। সেম সেম জিনিস লাগায়, এটা দিয়ে লিগামেন্ট মনে রাখবা। আর লিগামেন্ট হচ্ছে স্থিতিস্থাপক আর টেন্ডন অস্থিতিস্থাপক, এইটুকু মনে রাখতে হবে। লিগামেন্ট স্থিতিস্থাপক, টেন্ডন অস্থিতিস্থাপক। হুম। অস্থিসন্ধি, একটি অস্থি অন্য একটি অস্থির সাথে সংযুক্ত হয়ে যে সন্ধিস্থল গঠন করে তাকে বলা হয় অস্থিসন্ধি। একটি অস্থি অন্য একটি অস্থির সাথে সংযুক্ত হয়ে যে সন্ধিস্থল গঠন করে এটাকেই অস্থিসন্ধি বলে। আচ্ছা, মানব শিশু জন্মের সময় দেহের প্রায় 300টি অস্থি থাকে দেহে। আচ্ছা, এখন কোশ্চেন হতে পারে যে আমরা তো জানি 206টা অস্থি থাকে, পরিণত মানব অন্তঃকঙ্কালে তো মোট 206টা অস্থি থাকে, তাহলে কেন 300টা? কারণ যখন শিশু প্রথম জন্মায় তখন তার অনেক অস্থি খণ্ডিত অবস্থায় থাকে। মানে সাধারণত পূর্ণবয়স্ক একজন সুস্থ সবল মানুষের যেটা হয়, মানে অস্থিগুলা যেরকমভাবে থাকে, শিশুর ক্ষেত্রে অস্থিগুলা ঠিকভাবে জোড়া লাগা থাকে না। এই কারণে দেখা যায় যে একটা অস্থি দুইটা মনে হয়, বা একটা অস্থি তিনটা মনে হয়, এরকম এইভাবে অস্থির সংখ্যাটা বেড়ে যায়। যেমন আমাদের মাথার কথা যদি চিন্তা করি, শিশুর ক্ষেত্রে মাথার যে করটিতে অস্থিগুলা একটু ফাঁকা ফাঁকা অবস্থায় থাকে, এই জন্য 6টা খণ্ড দেখা যায়, ওইটাকে বলা হয় ফন্টানেল। এরকমভাবেই কিন্তু অস্থিগুলা খণ্ড খণ্ড অবস্থায় থাকে, বা পূর্ণবয়স্ক মানুষের অস্থি যেরকম থাকে, শিশুর দেহে সেটা খণ্ড একটু বেশি থাকে, যে কারণে অস্থির সংখ্যাটাও বেড়ে যায়। আস্তে আস্তে এটা একটার সাথে আরেকটা জোড়া লেগে 206টায় পরিণত হয় পরবর্তীতে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আগেই দেখছি যে অন্তঃকঙ্কাল তন্ত্রের অস্থিগুলাকে দুইটা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অক্ষীয় কঙ্কালের আওতাধীন, আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের আওতাধীন। অক্ষীয় কঙ্কালে টোটাল 80টা অস্থি থাকে এবং উপাঙ্গীয় কঙ্কালে থাকে 126টা অস্থি। এই যে অক্ষীয় কঙ্কালে 80টা অস্থি থাকে, উপাঙ্গীয় কঙ্কালে থাকে 126টা অস্থি। আচ্ছা, মানব কঙ্কাল তন্ত্রে টোটাল এই যে অক্ষীয় কঙ্কালে 80টা অস্থি, এইটা কোথায় কোথায় কিরকম আমরা একটু যদি দেখি। করটিতে থাকে 29টা অস্থি। করটি কোনটা? করটি হচ্ছে আমাদের এই মুখমণ্ডল থেকে শুরু করে, মানে টোটালি গলার ওপরে যেটা এই থুতনি থেকে শুরু করে একদম মাথার ওপর পর্যন্ত যতগুলো অস্থি, এটা হচ্ছে করটির আন্ডারে পড়ে। একটা ছবি দেখলে ভালো বুঝতে পারবা। এই যে দেখো, কি সুন্দরভাবে হেসে রয়েছেন ইনি। এই যে এইখান থেকে স্টার্ট করে মাথার এই জায়গা থেকে শুরু করে এই নিচু পর্যন্ত, এর মধ্যে যতগুলা অস্থি থাকে এইগুলা হচ্ছে করটির অস্থি। এবং এখানে আরেকটা ভাগও আছে দেখো, করটিতে করটিকা বলতে একটা জিনিস আছে, এবং মুখমণ্ডলের অস্থি আছে। তারপর নাসিকার অস্থি। হ্যাঁ, মানে মুখমণ্ডলের অস্থির মধ্যেই নাসিকা, তারপর চোখের অস্থি, এইগুলা পড়ে আর কি। তো করটিকা অর্থাৎ এই যে মাথার উপরে যে অস্থিগুলা,
এইখানটায় যে অস্থিগুলা এটাকে বলা হয় করটিকার অস্থি। এটা হচ্ছে করটিকার অস্থি। এখানে টোটাল 8টা অস্থি থাকে। হ্যাঁ, করটিকাতে টোটাল 8টা অস্থি থাকে এবং করটিতে থাকে 29টা অস্থি। এটা মনে রাখতে হবে কিভাবে, করটিকা এই আকার দিয়ে মনে রাখবা 8। করটিকাতে থাকে 8টা অস্থি আর করটিতে থাকে টোটাল 29টা অস্থি। মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটু বলে দিলাম। তো আমরা প্রথমে দেখি করটিকার 8টা অস্থি কি কি দেখি একটু। দেখো, এই যে একদম মাথার এই জায়গাটায় 2টা ভাগ থাকে একই অস্থির। এই অস্থিটার নাম হচ্ছে প্যারাইটাল অস্থি। যে প্যারাইটাল অস্থির 2টা ভাগ থাকে মাথার একদম ওপরের খণ্ডে, একদম ওপর বরাবর এখানে হচ্ছে প্যারাইটাল অস্থি থাকে, যেটা 2 ভাগে বিভক্ত। তাহলে প্যারাইটাল অস্থি কয়টা পাইলাম? 2টা। তারপর এই পেছন দিকে আরেকটা অস্থি থাকে, এটা হচ্ছে অক্সিপিটাল অস্থি। অক্সিপিটাল অস্থির সংখ্যা কয়টা? একটা। মাথার এই পেছন দিকে একটা অস্থি থাকে, এটা হচ্ছে অক্সিপিটাল অস্থি। অক্সিপিটাল অস্থি কয়টা বললাম? একটা। হ্যাঁ, এই অক্সিপিটাল অস্থি সম্পর্কে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অক্সিপিটাল অস্থি দিয়ে ফোরামেন ম্যাগনাম প্রবেশ করে। হ্যাঁ, ফোরামেন ম্যাগনাম নামক একটা ছিদ্র থাকে হচ্ছে এই অক্সিপিটাল অস্থির এইখানটায়। তারপর আমাদের যদি একটু লক্ষ্য করি, কানের একটু ওপরের দিকে একটা অস্থি থাকে এই জায়গাটায়। কানের ওপরের দিকে একটা অস্থি থাকে, এটার নাম হচ্ছে টেম্পেরাল অস্থি। তো টেম্পেরাল অস্থিও কিন্তু 2 পাশে 2টা থাকে। টোটাল 2 পাশে 2টা অস্থি থাকে টেম্পেরাল অস্থি, 2 কানের উপরের দিকে। হ্যাঁ, আর সামনের দিকে কপালের এইখানে যে অস্থিটা সামনের দিকে, এটা হচ্ছে ফ্রন্টাল অস্থি। ওকে, এবং একটা করে স্ফেনয়েড অস্থি এবং এথময়েড অস্থি থাকে। ওকে, তাহলে টোটাল কত হলো? স্ফেনয়েড অস্থি একটা, এথময়েড অস্থি একটা, 2টা, ফ্রন্টাল অস্থি একটা, 3টা হইল, টেম্পেরাল অস্থি 2টা, তাহলে 5টা। দেন প্যারাইটাল অস্থি 2টা, 7টা। দেন একটা হচ্ছে অক্সিপিটাল অস্থি, টোটাল 8টা। হ্যাঁ, এই 8টা অস্থি নিয়ে হচ্ছে আমাদের করটিকা গঠিত। আচ্ছা, তাহলে ওই ব্যাপারটা গেল। এবার আসি নিচের দিকে, মুখমণ্ডলের অস্থি টোটাল। তাহলে করটিতে 8টা অস্থি কয় ধরনের? 6 ধরনের। আরেকটা কোশ্চেন হতে পারে যে করটিকাতে কয় ধরনের অস্থি থাকে? 6 ধরনের অস্থি এবং 8টা অস্থি। হ্যাঁ, এবার তাহলে করটিকার 8টা তো আমরা বুঝে গেলাম, করটিকার 8টার হিসাব বুঝলাম। এবার আসি মুখমণ্ডলের এইখানটায়, চোখ দিয়ে মুখ দেখ আর অন্য অস্থিগুলো একটু দেখবো এখন আমরা। এই জায়গাটায় চোয়ালের এই ওপরের সাইডে এইখানে একটা করে কি থাকে, এই যে এখানে দেখো, চোয়ালের এই যে ওপরের দিকে 2 পাশেই একটা করে জাইগোমেটিক বোন থাকে, জাইগোমেটিক অস্থি থাকে একটা করে। হ্যাঁ, এই জাইগোমেটিক অস্থি কয়টা? 2টা টোটাল। হ্যাঁ, তারপর প্রতিটা চোখে কান্নার জন্য দায়ী ল্যাক্রিমাল অস্থি থাকে, 2 চোখে 2টা টোটাল। ল্যাক্রিমাল অস্থির সংখ্যা কয়টা? 2টা। ল্যাক্রিমাল অস্থি 2টা। হুম, এবার আমরা নাকে চলে আসি, নাকের জায়গাটায়। নাকে অস্থি থাকে কি কি আমি যদি একটু লিখি। প্রথম কথা হচ্ছে ন্যাসাল অস্থি। এই যে নাকে দেখতে পাচ্ছ ন্যাসাল অস্থি, ন্যাসাল অস্থির সংখ্যা 2টা। ন্যাসাল অস্থির সংখ্যা 2টা নাকে। হুম, তারপর এটা তো সম্মুখ দিকে, ন্যাসাল অস্থি থাকে সম্মুখ দিকে। আবার পেছনের দিকে নাকের একদম এই পেছন সাইডে আরেকটা অস্থি থাকবে, এটা হচ্ছে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। এখানে দেওয়া নাই, সেই ইনফিরিয়র ন্যাসাল কঙ্কার সংখ্যা হবে 2টা। তারপর ভোমার আছে, ভোমারের সংখ্যা হবে একটা, ভোমারের সংখ্যা হবে একটা। তারপর প্যালেটাইন নামক একটা অস্থি আছে, ওইটার সংখ্যা হবে 2টা। প্যালেটাইন অস্থিটা থাকে টোটাল 2টা। তো টোটাল নাকে 7টা অস্থি থাকে। নাকে মোট অস্থি সংখ্যা কত? 7। তাহলে কত হলো? ওইখানে ছিল করটিকাতে ছিল 8 এবং নাকে পাইলাম 7, 15 হইল। এখনো 14টা অস্থি বাকি, তাই না?
তো এই যে ল্যাক্রিমাল অস্থি 2, জাইগোমেটিক অস্থি 1, তাহলে জাইগোমেটিক অস্থি 2, তাহলে 4, টোটাল 4 হইল। এবার আসি আমাদের যে নিম্ন চল, হ্যাঁ, এই নিম্ন চলের অস্থিটার নাম হচ্ছে ম্যান্ডিবল, এবং ওপরের চল যেটা এইখানটায়, এখানে দুইটা অংশ থাকে, দুইটা অংশ। ম্যাক্সিলা যে অস্থিটা, ম্যাক্সিলা নামক যে অস্থি, এটা দুইটা খণ্ডে বিভক্ত, মানে আমাদের দাঁত ওপরের পার্টি যেটা, হ্যাঁ, চলের উপরের অংশ, এটা হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা দুইটা দুইটা অংশ, তাহলে ম্যাক্সিলা কত, দুইটা অস্থি। তাহলে আমরা যদি একটু হিসাব করি 29টা যদি দেখি মিলছে কিনা। জাইগোমেটিক অস্থি কয়টা, দুইটা। ল্যাক্রিমাল অস্থি কয়টা, দুইটা, 4টা হইল। তারপর ম্যাক্সিলা দুইটা, ম্যান্ডিবল একটা, 7টা হইল। তারপর নাকে অস্থি কয়টা পাইছি, 7টা, তাহলে টোটাল হইল কয়টা, 14টা হইল। আর করটিকাতে কয়টা পাইছিলাম, করটিকাতে কয়টা পাইছিলাম, 8টা, রাইট। তাহলে হইল 22টা। 14 আর 8 22, 14 আর 8 22 হলো। এবং আমাদের যে না কানে যে, হ্যাঁ, কানে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই 3 ধরনের 3টা অস্থি থাকে। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, প্রতি কানে একটা করে, অর্থাৎ ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস টোটাল 2 কানে 6টা, হ্যাঁ, 6টা অস্থি। তাহলে 22 আর 6 28। এবং এই যে থুতনির নিচে এখানে হাইওয়েড নামক একটা অস্থি থাকে। হাইওয়েড, হাইওয়েড নামক একটা অস্থি। তো 28 আর 1 29, এই হচ্ছে করটির হিসাব। তো করটিতে হচ্ছে এই 29টা অস্থি থাকে টোটাল। বোঝা গেছে? এখানে এত সময় কেন লাগতেছে, কারণ এটা ভালোভাবে বুঝতে পারলে, যে কোথায় কোনটা আছে, এটা ভালোভাবে বুঝতে পারলে আমাদের অনেকগুলা পৃষ্ঠা আছে যেখানে হাড় সম্পর্কে ভালো ভালো আলোচনা আছে, অনেক আলোচনা। এটা ভালোভাবে বুঝতে পারলে ওগুলা ইজি হয়ে যাবে, আমরা ওখানে দ্রুত দ্রুত চলে যাব, কোনো টেনশনের প্রয়োজন নাই। জাস্ট আমাদের জিনিস হচ্ছে বুঝতে হবে। কবুতরের মতো মুখস্থ করলে হবে না, তোতা পাখির মতো মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। তো এই যে করটিকার 29টা অস্থি আমরা বুঝে ফেলছি, এটা এটুকু ডান। এবার আসি মেরুদণ্ডে টোটাল অস্থি থাকে কয়টা, 26টা। বক্ষপিঞ্জরে অস্থি থাকে 25টা। মেরুদণ্ডের এই 26টা অস্থি সম্পর্কে আমরা এখন বলতেছি না, সামনে বলবো এটা সম্পর্কে। বক্ষপিঞ্জরের 25টা অস্থি, এইটা সম্পর্কেও একটু পর বলবো, এখন না। বক্ষ অস্থি চক্রের যে 4টা অস্থি, এটাও পরে বলবো। বাহুর 60টা অস্থি সম্পর্কেও এর পরে জানবা, নো প্রবলেম, নো নিড টু ওয়ারি। শ্রোণী চক্রে 2টা অস্থি থাকে, হিপ বোন 2টা, এটাও জানবা, নো প্রবলেম, ইজি হয়ে যাবে। পায়ের 60টা অস্থি সম্পর্কেও আমরা জানবো, মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা প্রতিটা সম্পর্কে খুব সুন্দরভাবে দেখব। আমরা জাস্ট এইটুকু মাথায় রাখি যে আমাদের উপাঙ্গীয় কঙ্কালে থাকে 126টা অস্থি, এবং অক্ষীয় কঙ্কালে থাকে 80টা অস্থি। এইটুকু মাথায় রাখো, তারপর প্রতিটা সেক্টর ধরে ধরে ইনশাল্লাহ পড়া হবে। যেরকম করটির ব্যাপারটা তো আমরা ক্লিয়ার করে ফেলছি, চলো সামনে যাই। এই পৃষ্ঠাটাও সেম সেম কথা, এখানে একই কথা বলা হয়েছে, সামনে ডিপ আলোচনা আছে, আমরা সেটা জানবো, তারপর এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে করটি সম্পর্কে আলোচনা আছে, করটি সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে দেখে ফেলছি। তো এটা আমাদের একদম দ্রুত হয়ে যাচ্ছে। দেখো 29টা অস্থি থাকে করটিতে। করটিকাতে থাকে কয়টা অস্থি, 8টা অস্থি। করটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে সেটা হচ্ছে করটিকা, দেখেছি আমরা এটা। এখানে 6 ধরনের মোট 8টি অস্থি থাকে, দেখে ফেলছি আমরা। তারপর করটিকার যে অস্থি, এই 8টা অস্থি সূচার সন্ধির মাধ্যমে দৃঢ় সংলগ্ন থাকে। সূচার নামক সন্ধির মাধ্যমে এটা দৃঢ় সংঘবদ্ধ থাকে। ওকে, ফ্রন্টাল অস্থি দেখে ফেলছি যে ফ্রন্টাল অস্থি একটা থাকে। প্যারাইটাল অস্থি কয়টা থাকে, 2টা থাকে। হ্যাঁ, ফ্রন্টাল অস্থি একটা, এটা কপাল গঠনকারী অস্থি। সো তারপর প্যারাইটাল অস্থি 2টা। টেম্পোরাল অস্থি যেটা হচ্ছে আমাদের, টেম্পোরাল অস্থি কোথায় থাকে, টেম্পোরাল অস্থি থাকে হচ্ছে আমাদের কানের ওপরের সাইডে, তাই না, 2টা টোটাল।
তারপর অক্সিপিটাল অস্থি। অক্সিপিটাল অস্থি হচ্ছে মাথার পেছন সাইডে, এটা একটা অস্থি, এবং এই অক্সিপিটাল অস্থির যে একটা ছিদ্র থাকে এখানটায়, এটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। অক্সিপিটাল অস্থির ওইখানে যে ছিদ্র থাকে ওইটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। ওকে, বলছি তো এটা। স্ফেনয়েড অস্থি এবং এথময়েড অস্থি একটা করে থাকে। ওকে, এখানে একটা তথ্য বলা আছে যে স্ফেনয়েড অস্থির এখানে হচ্ছে পিটুইটারি গ্রন্থি থাকে। আচ্ছা, মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে আমরা দেখে ফেলছি, কি কি অস্থি থাকে আমরা এটা ডিসকাস করছি। তো মানুষের করটিতে 8 ধরনের 14টি অস্থি নিয়ে মুখমণ্ডলীয় অস্থি গঠিত। হ্যাঁ, ওই যে করটিকাতে 8টা আর মুখমণ্ডলে 14টা, করটিকাতে 8টা, মুখমণ্ডলে 14টা, 22টা, আর হচ্ছে আমাদের কর্ণাস্থি টোটাল 6টা, 28, এবং হাইওয়েডে 1। এই হচ্ছে হিসাব। তো মুখমণ্ডলে টোটাল 8 ধরনের 14টা অস্থি থাকে, আর করটিকাতে 6 ধরনের 8টা অস্থি থাকে। সম্পর্কেও আমরা আগে বলছি যে এটা হচ্ছে ঊর্ধ্বচল গঠনকারী অস্থি এবং এটা দুইটা ভাগে বিভক্ত, সো টোটাল দুইটা অস্থি। আর ম্যান্ডিবল হচ্ছে একটা, টোটালি এটা এখানে কোনো বিভক্ত নাই, সো ম্যান্ডিবল হচ্ছে একটা অস্থি, নিম্নচল গঠনকারী অস্থি। জাইগোম্যাটিক অস্থি দুইটা। ন্যাসাল অস্থি এখানে কয়টা থাকে টোটাল? ন্যাসাল অস্থি দুইটা। ল্যাক্রিমাল অস্থি যেটা কান্নার জন্য দায়ী, এটা হচ্ছে দুইটা, দুইটা অক্ষে কোটরে থাকে। ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, এটার সংখ্যাও দুইটা, দেখাইছি আমরা। ভোমারের সংখ্যা একটা, 4 কোণা চাপা অস্থি এটা। প্যালেটাইন অস্থি, এটার সংখ্যাও দুইটা। তো আমরা দেখতে পাচ্ছি যে নাকে টোটাল যে কয়টা অস্থি আছে, নাকে কয় ধরনের অস্থি দেখতে পেলাম? 4 ধরনের, তাই না? নাকে যে 4 ধরনের অস্থি, তার মধ্যে একমাত্র ভোমারই হচ্ছে বেজোড়, তাছাড়া সবাই কিন্তু জোড় অস্থি। আচ্ছা, মেরুদণ্ডে চলে আসি। মেরুদণ্ড সম্পর্কে তো আগে আলোচনা করা হয়নি, তো এখন একটু আলোচনার দরকার আছে। আমরা জানি মেরুদণ্ডে টোটাল 26টা অস্থি থাকে, তবে একটা কোশ্চেন দেখবা যে এমসিকিউতে আসে যে অনিয়তাকার অস্থি দেখা যায় কোথায়? আনসার হচ্ছে মেরুদণ্ডে। আর এই যে অনিয়তাকার অস্থি, আমরা জানি এক্স্যাক্টলি মেরুদণ্ডে 26টা অস্থি থাকে, তবে অনিয়তাকার যদি বলে তাহলে আনসার করবা 33। যদি বলে অনিয়তাকার অস্থি তখন আনসার করবা 33টা অস্থি। হ্যাঁ, এটা কেন 26 এবং 33-এর মধ্যে এই প্যাচ লাগলো কেন, এটা এখন একটু দেখা যাক। আসো, মেরুদণ্ডের যতগুলাই যে অস্থি থাকে, অর্থাৎ কশেরুকাগুলাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে। গ্রীবদেশীয় কশেরুকা, বক্ষদেশীয় কশেরুকা, শ্রোণীদেশীয় কশেরুকা, পুচ্ছদেশীয় কশেরুকা। ও, কটিদেশীয় বলি নাই, তাই না? আচ্ছা, এই 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। তো এইটা দেখো, এর নাম কিন্তু ইংলিশেও এর নাম বলা হয়ে থাকে, এটাও মনে রাখতে হবে। ইংলিশ টার্মটাও মনে রাখবা, বাংলা টার্মটাও মনে রাখবা। মনে রাখার টেকনিক আমি দেব, আগের সে মনে রাখার টেকনিকটা একটু দেখো। দুইটা কথা মনে রাখবা। ইংলিশের জন্য মনে রাখবা সার্থ লস্যি। লস্যি মানে বোঝো? লস্যি মানে হচ্ছে গণনা করা হয় না এমন, মানে তুচ্ছ করা হচ্ছে। লস্যি মানে কি? তুচ্ছ করা হচ্ছে, বলে না ও তো লস্যি, সেরকম। স্যারকে একটু তুচ্ছ করে বলতেছে যে স্যার তো লস্যি, মানে এটা মনে করো যে কোনো গুন্ডা পান্ডা বলতেছে এরকম কথা, যে স্যার তো লস্যি, কোনো ব্যাপারই না, স্যার তো লস্যি। সার দিয়ে মনে রাখবা সার্ভাইকাল, সার দিয়ে মনে রাখবা সার্ভাইকাল। তো দিয়ে হচ্ছে থোরাসিক, তো দিয়ে থোরাসিক, সার্ভাইকাল, থোরাসিক। ল দিয়ে মনে রাখবা লাম্বার, লাম্বার। আর এই সি, এটা দিয়ে মনে রাখবা স্যাক্রাম, লাম্বার স্যাক্রাম। এই যে স্যাক্রাম, অ্যান্ড লাস্টে কককিক্স, এটা মনে থাকবে, এমনিই মনে থাকবে, লাস্টে কককিক্স। এবার আসি বাংলারটা কিভাবে মনে রাখবো। বাংলারটা মনে রাখবো একটা কথা দিয়ে, সেটা হচ্ছে গ্রীব কসরপ, গ্রীব কসরপ, এই কথাটা গ্রীব কসরপ একবারই তো মনে থাকবে না ভাই, কয়েকবার একটু প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ মনে থাকবে।
এই টেকনিকটা দিলে একদম ইজি হয়ে যাবে। এখান থেকে এমসিকিউ বারবারই আসে, এইচএসসিতে অ্যাডমিশনে বারবার এমসিকিউ আসে এখান থেকে, যে এরকম আসে যে বক্ষ দেশীয় কশেরুকার সংখ্যা কতগুলা, এরকম আসবে। তারপর আসবে যে কটি দেশীয় কশেরুকার সংখ্যা কত, বা তোমাকে বলে দিল যে লাম্বার কশেরুকা কতগুলা, এরকম। সো এই সিকোয়েন্সটা মনে রাখলে আর সংখ্যার যে সিকোয়েন্সটা ওইটা মনে রাখলে ইজি হয়ে যায় এই জিনিসটা। এই জন্য এরকম একটা টেকনিক দেওয়া আর কি। হ্যাঁ, তো গ্রীব কসরব এটা মনে রাখবা। গ্রীব, গ্রীব দিয়ে এই যে গ্রি দিয়ে মনে রাখবা হচ্ছে গ্রীবদেশীয় কশেরুকা। গ্রি দিয়ে মনে রাখবা গ্রীবদেশীয় কশেরুকা। ব দিয়ে মনে রাখবা বক্ষ দেশীয় কশেরুকা। গ্রি দিয়ে গ্রীবদেশীয় কশেরুকা, ব দিয়ে বক্ষ দেশীয় কশেরুকা। কতে কটি দেশীয় কশেরুকা, শ্রোণী দেশীয় কশেরুকা, অ্যান্ড লাস্টে পুচ্ছ দেশীয় কশেরুকা। সো গ্রীব কসরব দিয়ে মনে রাখবা। তাইলে আমরা সিকোয়েন্স অনুযায়ী মনে রাখলাম যে সার্ভাইকাল মানে ওইখানে সার্ভাইকাল গ্রীবদেশীয়, এইভাবে সার্ভাইকাল মানে হচ্ছে গ্রীবদেশীয় কশেরুকা, থোরাসিক মানে বক্ষদেশীয় কশেরুকা। ওই দুইটা সিকোয়েন্স মনে রাখলে এটা নিয়ে আর তোমার টেনশন করা লাগবে না। লাম্বার মানে কটি দেশীয়, স্যাক্রাল শ্রোণী দেশীয়, কক্কেজিয়াল মানে হচ্ছে পুচ্ছ দেশীয় কশেরুকা। এবার আসি এই সংখ্যাটা কিভাবে মনে রাখবা। এটা সিকোয়েন্স মনে রাখবা যে 7, 12, 5, 1, 1। 7, 12, 5, 1, 1 এই সিকোয়েন্স মনে রাখবা। 7, 12, 5, 1, 1 গ্রীবকস্রব এবং সার্তলস্যি, আর 7, 12, 5, 1, 1 এইটা মনে রাখবা। আমার যে মনে থাকতে হবে এটা তো একদিনে মনে থাকে না, কয়েকবার প্র্যাকটিস করা লাগছে আমার, তাই না? এই জন্য মনে থাকে। তুমি যে একবার দেখেই মনে থাকবে এটা তো কোনো গ্যারান্টি নেই। একটু কয়েকবার প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ ভালো মনে থাকবে। আর এর থেকে বেটার মনে রাখার যদি টেকনিক তুমি পাও তাহলে ওইভাবে মনে রাখবা। আমার কাছে এটা ভাল লাগে, এজন্য শেয়ার করলাম। সো এই যে 7, 12, 5, 1, 1 এইটা হচ্ছে আলটিমেটলি যেটা এক্স্যাক্টলি এক্সিস্ট করে, অর্থাৎ 26টা সরি তোমার হচ্ছে এই যে ধুর কি বলি, মানে আমাদের যে 26টা অস্থি এটা কিন্তু অনিয়তাকার না। এই 26টা অস্থি কিন্তু অনিয়তাকার না, এমনি এক্স্যাক্টলি যেটা এক্সিস্ট করে। ঠিক আছে, মেরুদণ্ডে যে 26টা অস্থি এক্সিস্ট করে সেইটার 7, 12, 5, 1, 1 দিয়ে মনে রাখবা। আর 7, 12, 5, 5, 4 এইটা হচ্ছে অনিয়তাকার অস্থি যখন বলে তখন এই সংখ্যাটা 7, 12, 5, 5, 4 তখন প্রযোজ্য। এইটা দেখো এই ক্ষেত্রে কিন্তু 33 হচ্ছে সংখ্যাটা, এই ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা 33 হচ্ছে। এই যে 7টা কি, 7 হচ্ছে গ্রীবদেশীয়, 12 হচ্ছে বক্ষদেশীয়, তারপর হচ্ছে 5 হচ্ছে কটি দেশীয়, এইটা হচ্ছে শ্রোণী দেশীয়, এটা পুচ্ছ দেশীয়। সেমভাবে এইটা যদি এমনি এক্স্যাক্টলিটার কথা বলে, এটা গ্রীবদেশীয়, এটা কটি দেশীয়, সরি বক্ষদেশীয়, এটা গ্রীবদেশীয়, এটা বক্ষদেশীয়, এটা কটি দেশীয়, এটা শ্রোণী দেশীয়, এটা পুচ্ছ দেশীয়। হ্যাঁ, তাহলে আশা করি এটা মনে থাকবে। গ্রীব কসরব, সার্তলস্যি, আর 7, 12, 5, 1, 1 বা 7, 12, 5, 5, 4। হুম, এটুকু মনে রাখতে হবে। আচ্ছা, তো এখন একটি আদর্শ কশেরুকার গঠন দেখে নেওয়া যাক। আমরা যদি একটু চিত্র থেকে দেখার চেষ্টা করি, দেখো এই যে অংশটা এটা হচ্ছে মূল দেহ। ঠিক আছে, একটা কশেরুকার মূল দেহ, অর্থাৎ এটা হচ্ছে ভার্টিব্রাল বডি। হুম, তারপর এইখানে যে ছিদ্রটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, এবং ভার্টিব্রাল ফোরামেনকে যে অংশটা আবদ্ধ করে রাখে এর পাশে যে অংশটা এটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ। হুম, তারপর এখানে কাঁটার মতো যে অংশটা দেখা যাচ্ছে এইটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস বা নিউরাল স্পাইন। তারপর এই অংশটার নাম হচ্ছে, এই যে দুই পাশে যে অংশ, এই অংশটার নাম হচ্ছে
ট্রান্সভার্স প্রসেস, এই অংশটার নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। তারপর এইখানে বাহুর মতো যে অংশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে আর্টিকুলার প্রসেস। আবার আর্টিকুলার প্রসেসের দুইটা ভাগ আছে, সামনের যে দিকটা সেটাকে বলা হয় প্রি জাইগোপোফাইসিস এবং পেছনের দিকটাকে বলা হয় পোস্ট জাইগোপোফাইসিস বা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই যে পোস্ট জাইগোপোফাইসিস বা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, এবং সেমভাবে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস বা প্রি জাইগোপোফাইসিস। ওকে, এখন আসি এখানে কি কি লেখা আছে দেখি। ভার্টিব্রাল বডি, একদম মূল অংশ, মূল যে একটা কশেরুকার দেহ অংশ সেটা হচ্ছে ভার্টিব্রাল বডি। আর একটা কশেরুকা আরেকটা কশেরুকার সাথে কানেক্ট থাকার যে ব্যাপারটা, এখানে কিন্তু ভার্টিব্রাল বডিরই গুরুত্ব থাকে। ভার্টিব্রাল বডির মাধ্যমে একটা কশেরুকার ভার্টিব্রাল বডি এবং আরেকটা কশেরুকার ভার্টিব্রাল বডি পরস্পর আন্তঃকশেরুকীয় চাকতির সাহায্যে আটকে থাকে, পরস্পর আন্তঃকশেরুকীয় চাকতির সাহায্যে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। ওকে, আচ্ছা, তাহলে ভার্টিব্রাল বডি দেখে ফেললাম। ভার্টিব্রাল আর্চ, এটা তো আমরা দেখেছি। ভার্টিব্রাল আর্চ কোনটা? যেটা ভার্টিব্রাল ফোরামেনকে ঘিরে রাখে ওইটা। ভার্টিব্রাল ফোরামেন কোনটা? যেটা নিউরাল ছিদ্র ওইটা। হ্যাঁ, স্পাইনাস প্রসেস বা নিউরাল স্পাইন কোনটা? দেখছি তো ওটা, যেটা কাটার মতো গঠন সৃষ্টি করে, ওইটা হচ্ছে স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস কোনটা? এই যে এইটা। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। আর্টিকুলার প্রসেসও দেখে ফেলছি আমরা, আর এটা তো আমাদের ডানি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন মেরুদণ্ডের কাজ দেখা যাক। আমরা জানি আমাদের যে মেরুদণ্ড, মেরুদণ্ডের যে ফোরামেন দেখছো, তো এই ফোরামেনের ভেতর দিয়ে হচ্ছে সুষুম্না কাণ্ড যায়, ঠিক আছে। সুষুম্না কাণ্ড ও সুষুম্না স্নায়ুমূলকে বেষ্টন ও রক্ষা করে হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ডের কাজ কি? সুষুম্না কাণ্ড ও সুষুম্না স্নায়ুমূলকে বেষ্টন ও রক্ষা করা। এই যে ভার্টিব্রাল ফোরামেন, ঠিক আছে, এই ফোরামেনের ভেতর দিয়ে হচ্ছে সুষুম্না কাণ্ড পরিবাহিত হয়, ঠিক আছে। সুষুম্না কাণ্ড ওর ভেতর দিয়ে যায়, তো বেষ্টন এবং রক্ষা করার কাজ অবভিয়াসলি করে। তারপর আমরা যখন লিভার নিয়ে পড়বো, একটু পরে আছে লিভার নিয়ে পড়া, তখন দেখব যে আমাদের মস্তকের যে অংশটা, অর্থাৎ করটির যে অস্থিগুলা, মানে সমগ্র করটিটাকে ধরে রাখার যে কাজটা, অবলম্বন করার কাজটা, এটা করে থাকে আমাদের অ্যাটলাস নামক যে কশেরুকা আছে এইটা। সো সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে পিভটের মতো কাজ করে, মাথাকে অবলম্বন দেয় এবং পিভটের মতো কাজ করে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এই অ্যাটলাস এবং আমাদের এই মাথা, এর মধ্যে হচ্ছে প্রথম শ্রেণীর লিভার কার্যকর হয়। আচ্ছা, এবার চলে আসি বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরে টোটাল অস্থির সংখ্যা হচ্ছে 25টা। তবে আলটিমেটলি আমরা যে বক্ষপিঞ্জর অস্থি বলতে আমরা যেটাকে বুঝি, অর্থাৎ পরশুকার সংখ্যা কিন্তু টোটাল 12 অর্থাৎ 24টা। তাইলে প্রশ্ন আসতে পারে, ভাই আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে এই যে স্টার নামের যেটা, স্টার নাম যেটা, ওইটা হচ্ছে আরেকটা, টোটাল 25টা। হ্যাঁ, এই যে এই হচ্ছে পরশুকা, এই যে পরশুকা, এর মধ্যে প্রথম 1 থেকে 7, অর্থাৎ প্রথম 7 জোড়া হচ্ছে প্রকৃত পরশুকা। তারপর অষ্টম, নবম এবং দশম, অষ্টম, নবম এবং দশম পরশুকা হচ্ছে অপ্রকৃত পরশুকা, এবং 11 এবং 12তম পরশুকা হচ্ছে ভাসমান পরশুকা। দেখো, প্রকৃত পরশুকা তারা কি করে? স্টার নামের সাথে কানেক্টেড থাকে। প্রকৃত পরশুকাগুলা স্টার নামের সাথে কানেক্টেড থাকে, অন্যদিকে ভাসমান পরশুকাগুলা ওই পেছন দিকে কানেক্টেড থাকে। আর এইখানে কোনো মতে একটু ঠাঁই পায় আর কি, ঠাঁই নাই, ছোট সে তরি, সেরকম অবস্থা। তো দেখো,
মানুষের বক্ষপিঞ্জর একটি উরোফলক বা স্টার্নাম এবং 12 জোড়া পরশুকা এবং 12টি থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা নিয়ে গঠিত। এখানে এরা যে কথাটা বলছে সেই কথা অনুযায়ী 24 প্লাস 25, 25 আর ওখানে হচ্ছে 39টা হয়ে যাচ্ছে, তাই না? 49টা। আলটিমেটলি এখানে এরা যে কথাটা বলছে আবার 24 প্লাস 12 36 এবং এক হচ্ছে উরোফ্লক বা স্টার্নাম, এই হিসাবে 37টা হয়ে যাচ্ছে। তবে আলটিমেটলি তা কিন্তু না। বক্ষপিঞ্জরের অস্থি কয়টা? 25টা, তাই না? এটা তো ভালোভাবে ওই যে এর আগে আমরা যখন পড়ছিলাম টোটাল অস্থিগুলা, তখন ওখানে ভালোভাবে উল্লেখ করা আছে যে বক্ষপিঞ্জরের অস্থি হচ্ছে 25টা। তো এমসিকিউতে আসলে কিন্তু ভুলেও 37 দাগায় দিও না যেন। স্টার্নাম বক্ষপিঞ্জরের সম্মুখভাগে অবস্থিত চাপা অস্থির নাম হচ্ছে স্টার্নাম। স্টার্নাম 3টা অংশে বিভক্ত। প্রথম যে অংশটা, এই যে দেখো স্টার্নামের এইটা হচ্ছে ম্যানোব্রিয়াম অংশ, দেন এইটা হচ্ছে দেহ, এটা হচ্ছে স্টার্নামের দেহ, আর এইটা হচ্ছে জেফয়েড প্রসেস। ওকে, ম্যানোব্রিয়াম, দেহ, জিফয়েড প্রসেস, এই 3টা অংশে বিভক্ত স্টার্নাম। এবার আসি পরশুকার ব্যাপারে। পরশুকার এই যে সামনের যে অংশটা, এটা হচ্ছে মস্তক, আর এই মস্তকের মাধ্যমে কিন্তু পরশুকা কি হয়, পরশুকা কশেরুকার সাথে যুক্ত থাকে। হুম, এই যে মস্তক অংশ হচ্ছে কশেরুকার সেন্ট্রামের সাথে কানেক্টেড থাকে। আবার এইখানে বাঁকার যে অংশ, এইখানটায় হচ্ছে টিউবারকল থাকে, এই অ্যাঙ্গেলের সামনে, অ্যাঙ্গেলের সামনে থাকে হচ্ছে টিউবারকল। এই টিউবারকল দিয়ে কশেরুকার যে ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেসের সাথেও কানেক্টেড থাকতে পারে। কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে টিউবারকলের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে। তারপর অ্যাঙ্গেল আছে, শ্যাফট আছে, এগুলো তত গুরুত্বপূর্ণ না। জাস্ট এইটা যে আমাদের পরশুকার অংশ, জাস্ট এইটুকু বুঝলেই হচ্ছে। কোস্টাল কার্টিলেজ, এটা গুরুত্বপূর্ণ। পরশুকা ও স্টার্নামের মধ্যে সংযোগ স্থাপনকারী অংশ হচ্ছে কোস্টাল কার্টিলেজ। আচ্ছা, এই ব্যাপারটা বলি। আমাদের এই যে প্রত্যেকটা পরশুকা, মেনলি যদি প্রকৃত পরশুকার কথা বলি, পরশুকার এক প্রান্ত কানেক্টেড থাকে হচ্ছে আমাদের স্টার্নামের সাথে, এবং তার অপর প্রান্ত কানেক্টেড থাকে আমাদের পেছনের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের সাথে। তো মেরুদণ্ডের সাথে কানেক্টেড থাকতে পারে দুইভাবে। এক হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের সাহায্যে, যেটা আলটিমেটলি কানেক্টেড থাকে হচ্ছে টিউবারকল দিয়ে, তাই না? আর আরেকটা হচ্ছে একদম যে মস্তক অংশ, এই মস্তক অংশ দিয়ে সেন্ট্রামের সাথে কানেক্টেড থাকতে পারে। এই দুইভাবে কানেক্টেড থাকতে পারে আমাদের মেরুদণ্ডের সাথে। এবং এর অপর অংশ, যেটা বললাম যে অপর অংশ কানেক্ট থাকে হচ্ছে স্টার্নামের সাথে। স্টার্নামের সাথে কানেক্ট থাকার সময়ে এখানে এই কানেক্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখে হচ্ছে কোস্টাল কার্টিলেজ। ওকে, কোস্টাল কার্টিলেজ নামে একটা তরুণাস্থিময় অংশ। কোস্টাল কার্টিলেজ নামে একটা তরুণাস্থিময় অংশ কি করে, পরশুকা এবং স্টার্নামের মধ্যে সংযোগ স্থাপন করে। তারপর প্রকৃত পরশুকা, ওই যে প্রথম 7 জোড়া। তারপর অপ্রকৃত পরশুকা অষ্টম, নবম এবং দশম দশম জোড়া। আর ভাসমান পরশুকা হচ্ছে 11 এবং 12তম জোড়া। ওকে, বক্ষদেশীয় কশেরুকা। বক্ষদেশীয় কশেরুকাতে দুইটা মানে স্থান থাকে, একটা হচ্ছে কোস্টাল স্থান, একটা হচ্ছে টিউবারকুলার স্থান। কোস্টাল ফ্যাসেট, টিউবারকুলার ফ্যাসেট। এটা কেন বলছি না যে দুইভাবে কানেক্টেড হতে পারে। বক্ষদেশীয় কশেরুকা দেখো, পরশুকা আটকাবার জন্য দুই প্রকার ফ্যাসেট থাকে, কোস্টাল ফ্যাসেট, টিউবারকুলার ফ্যাসেট। টিউবারকুলার মাধ্যমেও কানেক্ট হতে পারে, কোস্টাল কোস্টাল যে কার্টিলেজ এটার মাধ্যমেও কানেক্টেড হতে পারে। এই জন্য দুই প্রকার ফ্যাসেট থাকে, কোস্টাল ফ্যাসেট, টিউবারকুলার ফ্যাসেট, এই দুই প্রকার। হ্যাঁ,
আচ্ছা, চলে আসি উপাঙ্গীয় কঙ্কাল। আমাদের অক্ষীয় কঙ্কাল মোটামুটি পড়া ডান। এখন আমরা উপাঙ্গীয় কঙ্কালে চলে আসি। উপাঙ্গীয় কঙ্কালে আমরা জানি যে মোট 126টা অস্থি থাকে। আচ্ছা, বক্ষ অস্থি চক্রে 2 জোড়া অস্থি আছে। কি কি? এক জোড়া ক্ল্যাভিকল আর এক জোড়া স্ক্যাপুলা। ক্ল্যাভিকল কোনটা? আচ্ছা, এটা দেখি কঙ্কালের ওই জায়গা থেকে দেখানো যায় কিনা। যে দেখো, এইখানে যে অস্থিটা দেখতে পারতেছো, এই যে এটা, এই যে এটা হচ্ছে ক্ল্যাভিকল, যেটা ইটালিক এফ আকৃতির মতো, এভাবে। হ্যাঁ, ইটালিক এই অক্ষরের মতো ক্ল্যাভিকল। আর স্ক্যাপুলা কোনটা? দেখো, স্ক্যাপুলা হচ্ছে একটা চাপা অস্থি। এই যে এটা হচ্ছে স্ক্যাপুলা, এই যে এটা হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা হচ্ছে একটা চাপা অস্থি। আর তুমি যদি একটু খেয়াল করো, স্ক্যাপুলাতেই কিন্তু এই যে হিউমেরাস, যেটা আমাদের যে হাতের অস্থিটা, হিউমেরাসটা কিন্তু এই স্ক্যাপুলাতেই কানেক্ট আছে। এই যে হিউমেরাস স্ক্যাপুলাতেই কানেক্ট থাকে। আর স্ক্যাপুলাতে হিউমেরাস যেন কানেক্ট হইতে পারে, এই জন্য স্ক্যাপুলাতে একটা গহ্বর থাকে। এই গহ্বরটার নাম হচ্ছে গ্লিনয়েড গহ্বর। হ্যাঁ, স্ক্যাপুলাতে যে একটা গহ্বর থাকে হিউমেরাস কানেক্ট হওয়ার জন্য, এই গহ্বরটার নাম হচ্ছে গ্লিনয়েড গহ্বর। ওকে, তো এই যে সেটাই বলা আছে, স্ক্যাপুলা হচ্ছে একটা চাপা ও ত্রিকোণাকার অস্থি যেখানে গ্লিনয়েড গহ্বর থাকে, একটা সংযোগী তল যেখানে এই যে গ্লিনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। আর এখানে দেখো স্ক্যাপুলাকে, এই যে একটা অংশ দেখো, স্ক্যাপুলার যে কাটা, এটাকে বলা হয় স্ক্যাপুলার কাটা। স্ক্যাপুলার কাটা দেওয়ার কারণে স্ক্যাপুলা 2টা ভাগে ভাগ হয়েছে, সম্মুখ অংশ, পশ্চাৎ অংশ, এই 2টা ভাগে ভাগ হয়েছে। সুপ্রাস্পাইনাস অংশ, ইনফ্রাস্পাইনাস অংশ। ওকে, ঊর্ধ্ববাহুর প্রথম অস্থিকে বলা হয় হিউমেরাস। হিউমেরাসে 2 ধরনের গ্রীবা পাবা, একটা হচ্ছে বলা হয় সার্জিক্যাল গ্রীবা, আর একটা হচ্ছে অ্যানাটমিক গ্রীবা। অ্যানাটমিক গ্রীবা কোনটা? অ্যানাটমিক গ্রীবা হচ্ছে দুর্ঘটনার ক্ষেত্রে বা আঘাতের ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যানাটমিক গ্রীবার যে স্থানটা, এইখানটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য নাম দেওয়া হয়েছে অ্যানাটমিক গ্রীবা। ওকে, এই যে অ্যানাটমিক নেক বা অ্যানাটমিক গ্রীবা। তাছাড়া সার্জিক্যাল গ্রীবা অংশটাও আছে। এই যে সার্জিক্যাল গ্রীবা নাম দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে দুর্ঘটনার শিকার হয় এই কারণে। ওকে, দুর্ঘটনার শিকার হইলে এখানে সচরাচর ফাটল ধরে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে সার্জিক্যাল গ্রীবা। আজকের ক্লাসটার কোয়ালিটি একটু বাজে হয়ে যাচ্ছে, এর কয়েকটা কারণ বলে। আজকের 1 নাম্বার কারণ আমার মেজাজটা খারাপ একটা কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে একটু গরম পড়তেছে। আর 3 নাম্বার কারণ হচ্ছে আশেপাশে আজকে প্রচুর পরিমাণে শব্দ দূষণ হচ্ছে। সামগ্রিকভাবে মেজাজটা খারাপ, প্রথম কথা। এজন্য ক্লাসের কোয়ালিটিটা একটু খারাপ হয়ে যাচ্ছে, এজন্য আসলেই দুঃখিত আমি। আচ্ছা, এবার আসি রেডিয়াস আলনা। আমাদের হিউমেরাস, এটা তো ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি হচ্ছে হিউমেরাস, তাই না? ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি হচ্ছে হিউমেরাস। আর আমরা যদি এই কনুয়ের নিচের দিকে আসি, ভেতরের সাইডে যে অস্থিটা থাকে ওইটা হচ্ছে আলনা, এবং বাইরের সাইডে যে অস্থিটা থাকে সেটা হচ্ছে রেডিয়াস। ওকে, তো রেডিয়াস আলনার যে ব্যাপারটা, এইখানটায় আমরা আলনাতে কয়েকটা প্রসেস দেখতে পাই। সেটা হচ্ছে করোনয়েড প্রসেস, অলেক্রেনন প্রসেস, ট্রকলিয়ার নচ এবং স্টাইলয়েড প্রসেস। এই কয়েকটা জিনিস আমরা আলনাতে দেখতে পাই। এই যে অন্তর্ভাগের অস্থি হচ্ছে আলনা। কার্পাল অস্থি, কার্পাল অস্থিটা আমি যদি একটু দেখাই, এখানে দেখো, আমাদের হাতের কবজির এইখানটায় প্রথম দিকে থাকে হচ্ছে কার্পাল অস্থি, অ্যান্ড লাস্ট পরে গিয়ে থাকে হচ্ছে মেটাকার্পাল। হ্যাঁ, এই যে এইখানে কবজির এইখানটায় শুরুর দিকে কার্পাল, দেন পরে হচ্ছে মেটাকার্পাল অস্থি। এই যে এইখানে দেখানো হয়েছে দেখো, এইটা হচ্ছে কার্পাল অস্থি, দেন এইখানে থাকে হচ্ছে মেটাকার্পাল অস্থি। কার্পাল অস্থির সংখ্যা হচ্ছে 10টা, সরি, কার্পাল অস্থির সংখ্যা হচ্ছে 16টা এবং মেটাকার্পাল অস্থির সংখ্যা হচ্ছে 10টা। ওকে, এই দেখো, কার্পাল অস্থির টোটাল হচ্ছে 8 জোড়া,
আর এখানে বলা হয়েছে যে এই নামগুলো একটু দেখে নিতে পারো। তবে আমি যেটা সাজেস্ট করি পার্সোনালি, তুমি এখান থেকে যদি কোশ্চেন আসে যে কার্পালস্থি কোনটা এই নামগুলা দিয়ে, তো কোশ্চেনটা কীরকম হয়, তোমাকে 3টা কার্পালস্থির নাম দিবে এবং একটা দিবে মেটাকার্পালস মানে সরি একটা দিবে টার্সাল অস্থির নাম। মানে পায়ে যেটা থাকে ওই অস্থির নাম দিবে, বলবে যে কোনটা কার্পালস্থি নয়। আবার যদি কোশ্চেন করে যে কোনটা টার্সাল অস্থি নয়, তখন 3টা দিবে টার্সাল অস্থির নাম, একটা কার্পালস্থির নাম দিবে। এই জন্য তুমি হয় কার্পালস্থির নাম মুখস্থ রাখবা, না হয় টার্সাল অস্থির নাম মুখস্থ রাখবা। ঠিক আছে? তাহলে দেখবা যে সুবিধা হবে, দুটা জিনিসই মনে রাখার দরকার নেই। আমি যেটা করি টার্সাল অস্থি মনে রাখি, কারণ টার্সাল অস্থির সংখ্যা একটু কম এই কারণে। তারপর মেটাকার্পাল অস্থির সংখ্যা কয়টা? টোটাল 10টা, অর্থাৎ 5 জোড়া অস্থি মেটাকার্পাল অস্থি। ফ্যালাঞ্জেস, হাতে এবং পায়ে ফ্যালাঞ্জেসের সংখ্যা সেম। প্রতি হাতে 14টা ফ্যালাঞ্জেস থাকে, অর্থাৎ 2 হাত মিলে টোটাল 28টা ফ্যালাঞ্জেস। ওকে, 2 হাত মিলে টোটাল 28টা ফ্যালাঞ্জেস অস্থি থাকে। পায়েও একই কথা, পায়েও কিন্তু 2 পা মিলে 28টা ফ্যালাঞ্জেস অস্থি থাকে। শ্রোণী অস্থিচক্রে চলে আসি। এইখানে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই 3টা অস্থি থাকে। এই 3টা অস্থি একীভূত হয়ে গঠন করে হিপবোন বা নিতম্বাস্থি। তো আমাদের শ্রোণীচক্রে দুই পাশে 2টা হিপবোন থাকে। হ্যাঁ, তাহলে শ্রোণীচক্রে কয়টা অস্থি থাকে? হিপবোন 2টা থাকে। ওকে, এইটুকু পড়তে হবে এখান থেকে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিসের সংযোগস্থলে হচ্ছে অ্যাসিটাবুলাম নামক একটা অগভীর খাঁজ থাকে। ইলিয়াম, ইসচিয়াম ও পিউবিসের সংযোগস্থলে কি থাকে? অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলাম নামক অগভীর অংশ থাকে। এই অ্যাসিটাবুলামে হচ্ছে ফিমারের মস্তক আটকানো থাকে। তাহলে দেখো, হিউমেরাসের মস্তক আটকানো থাকে কোথায়? গ্লেনয়েড গহ্বরে। আর ফিমারের মস্তক আটকানো থাকে কোথায়? অ্যাসিটাবুলামে। ফিমারের মস্তক আটকানো থাকে অ্যাসিটাবুলামে। অনেকে যে কাজটা করে অ্যাসিটাবুলাম আর হচ্ছে ফোরামেন ম্যাগনাম এইটা মিক্স করে ফেলে। যদি কোশ্চেনে বলে যে ফোরামেন ম্যাগনাম পাওয়া যায় কোথায়, কোথায় বলো তো? অক্সিপিটাল অস্থিতে। আর অ্যাসিটাবুলাম পাওয়া যায় কোথায়? ইলিয়াম, ইসচিয়াম ও পিউবিসের সংযোগস্থলে। হ্যাঁ, আচ্ছা। এখান থেকে শ্রোণী চক্রের জিনিসগুলা কিভাবে পড়লে ভালো হয় দেখো। পুরুষের ক্ষেত্রে যে জিনিসগুলা কম বা ছোট সেটা মনে রাখতে হবে। পেলভিসের ছিদ্র পুরুষের ক্ষেত্রে ছোট, স্যাক্রাম সরু পুরুষের ক্ষেত্রে, অন্যদিকে নারীর ক্ষেত্রে এটা প্রশস্ত হয়। তারপর পিউবিক সিম্ফাইসিস পুরুষের ক্ষেত্রে অগভীর, নারীর ক্ষেত্রে গভীর। আর অন্য অন্য ক্ষেত্রে সব কিছুই পুরুষের ক্ষেত্রে বড়। নিম্নবাহুর প্রথম অস্থি হচ্ছে ফিমার, এবং এই ফিমারটা হচ্ছে মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি। তারপর দেখো ফিমারে কি থাকে? ছোট ও বড় ট্রোক্যান্টার থাকে। এটা আমরা সামনে ফিমারের যে ছবি আছে, ফিমারের ছবির যে একটা চিত্র আছে ওইখান থেকে দেখব, ফিমারের চিত্র থেকে দেখব, এখন না। ট্রোক্যান্টারের ব্যাপারটা পরে দেখব। ফিমারের প্রান্তে প্যাটেলা নামে একটি প্রায় ত্রিকোণাকার অস্থি অবস্থিত। এই প্যাটেলাকে বলা হয় সিসাময়েড অস্থি। প্যাটেলা একটা সিসাময়েড অস্থি কেন? কারণ এটা হচ্ছে পেশির টেন্ডন থেকে উৎপত্তি লাভ করেছে। হ্যাঁ, প্যাটেলা পেশির টেন্ডন থেকে উৎপত্তি লাভ করেছে, এই কারণে প্যাটেলাকে বলা হয় সিসাময়েড অস্থি। হ্যাঁ, সো মানুষের 2 পায়ে 2টা প্যাটেলা থাকে টোটাল। এ কারণেই তুমি দেখবা যে একটা জিনিস আমি তোমাকে বলি, আচ্ছা এরপরে আছে তাই না, টার্সাল অস্থি যখন পড়বো তখন দেখব। আচ্ছা, তো ফিমারে যেমন আমাদের হিউমেরাসের নিচের দিকে 2টা অস্থি আছে, রেডিয়াস আলনা, ঠিক তেমনই ফিমারের ক্ষেত্রেও কিন্তু এর নিচে 2টা অস্থি আছে নিচের দিকে, লাইক প্যাটেলার পরে। ওইটা হচ্ছে তোমার টিবিয়া ফিবুলা। এখানে ভেতরের দিকে যে অস্থিটা থাকে ওইটা হচ্ছে টিবিয়া, এবং বাইরের দিকে থাকে হচ্ছে ফিবুলা। ঠিক আছে? তো টিবিয়াটা হচ্ছে মোটা অস্থি, টিবিয়াটা হচ্ছে মোটা, আর ফিবুলা দেখতে হচ্ছে যষ্টির মতো। এই যে ফিবুলা দেখতে দীর্ঘ যষ্টির মতো, আর এটা হচ্ছে একটু কম মোটা। হ্যাঁ, টিবিয়ার নিম্ন প্রান্তে ম্যালিওলাস নামে একটি দুপাশে উঁচু অংশ থাকে।
নিম্ন প্রান্তে ম্যালিওলাস নামে দুপাশে উঁচু প্রান্ত থাকে। ওকে, টার্সাল অস্থি। আচ্ছা, আমি বলছিলাম যে টার্সাল অস্থিটা মনে রাখবা। যদি টার্সাল অস্থি এবং কার্পাল অস্থি থেকে এই যে এর কয়েকটা প্রকার আছে, এই যে 5 ধরনের টার্সাস 3 সারিতে সজ্জিত থাকে, মোট 7টা টার্সাস। এই যে এইখান থেকে যদি কোশ্চেন করবে, এই যে ট্যালাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার এবং কিউনিফর্ম, এইখান থেকে যদি কোশ্চেন করে যে কোনটা কার্পাল অস্থি কোনটা টার্সাল অস্থি, এই ধরনের কোশ্চেন যদি করে, এই জন্য টার্সাল অস্থিগুলা এবং কার্পাল অস্থিগুলা একটু দুইটার মধ্যে যে কোনো একটা মুখস্থ রাখবা। হ্যাঁ, তো দেখো আমরা কার্পালের ক্ষেত্রে দেখছিলাম যে কার্পাল টোটাল 2 হাত মিলে 16টা কার্পাল অস্থি থাকে, তাই না? মানে প্রতি হাতে দেখতে পাইছিলাম আমরা যে 8টা করে কার্পাল অস্থি ছিল। কিন্তু এই দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, টার্সাল অস্থি থাকে মোট 14টা, অর্থাৎ 7টা টার্সাস, প্রতি হাতে 7টা টার্সাস থাকে 3 সারিতে সজ্জিত, অর্থাৎ দুই পা মিলে আমরা 14টা টার্সাল পাই। কেন এখানে 16-র পরিবর্তে 14 হলো, এইটা মনে রাখবা। এই যে এইভাবে যে হাতে তো প্যাটেলা থাকে না, কিন্তু পায়ে যে প্যাটেলা থাকে, এই জন্য প্যাটেলা থাকার কারণে দুইটা অস্থি ওইখানে মাইনাস হয়ে যাচ্ছে। সো এইখানে টার্সালে 16টার জায়গায় 14টা হচ্ছে। মেটাটার্সাল অস্থি ওই সেম ভাবে 10টা, মেটাকার্পাল যেভাবে 10টা, মেটাটার্সাল অস্থিও মোট 10টা। ফ্যালাঞ্জেস হাতেও যেরকম 28টা ফ্যালাঞ্জেস থাকে, পায়েও 28টা ফ্যালাঞ্জেস থাকে টোটাল। এবার আসি অস্থি বা অসিয়াস টিস্যু। অস্থির আবরণের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। দেন অস্থিতে জৈব পদার্থ 40% এবং অজৈব পদার্থ এবং অস্থিকোষ সব মিলে 60% থাকে। 60% থাকে অজৈব পদার্থ ও অস্থিকোষ এবং 40% থাকে হচ্ছে জৈব পদার্থ। মাতৃকায় 4 ধরনের অস্থিকোষ ছড়ানো থাকে: অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট, এই 4 ধরনের। নিরেট অস্থি। আচ্ছা, অস্থিকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নিরেট অস্থি, আর এক হচ্ছে স্পঞ্জি অস্থি। মানবদেহের অস্থির যতটুকু ভর ক্যারি করে তার 80% কাভার করে হচ্ছে নিরেট অস্থি এবং 20% হচ্ছে স্পঞ্জি অস্থির ওজন। দেখো, মানবদেহ কঙ্কালতন্ত্রের মোট ওজনের 80% নিরেট অস্থি এবং 20% হচ্ছে স্পঞ্জি অস্থি। ওকে, তো এখান থেকে যদি আমরা একটু চিত্র দেখি, আচ্ছা থাক, এটা চিত্র দিয়ে বেশি একটা ভালো বোঝা যাবে না। আচ্ছা, নিরেট অস্থির যে মাতৃকা অর্থাৎ ম্যাট্রিক্স, এটা কয়েকটা স্তরে সজ্জিত থাকে। স্তরগুলিকে বলা হয় ল্যামেলি। প্রত্যেক হ্যাবারশিয়ান নালী ও একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়। ল্যামেলি কি? ওই যে স্তরগুলা, ঠিক আছে, স্তরগুলা হচ্ছে ল্যামেলি। প্রত্যেক হ্যাবারশিয়ান নালী এবং একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে একটি হ্যাবারশিয়ান তন্ত্র বা অস্টিয়ন গড়ে ওঠে। প্রত্যেক হ্যাবারশিয়ান নালী এবং একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে একটি হ্যাবারশিয়ান তন্ত্র গড়ে ওঠে বা অস্টিয়ন। আর এই যে হ্যাবারশিয়ান তন্ত্র, যেটা হ্যাবারশিয়ান নালী এবং একে বেষ্টনকারী ল্যামেলি, হ্যাবারশিয়ান নালী এবং একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে যে হ্যাবারশিয়ান তন্ত্র বা অস্টিয়ন গড়ে উঠতেছে, এই হ্যাবারশিয়ান তন্ত্র বা অস্টিয়নই হচ্ছে অস্থির একক। ঠিক আছে, হ্যাবারশিয়ান তন্ত্র বা অস্টিয়ন হচ্ছে অস্থির একক। প্রত্যেক ল্যামেলায়
ল্যাকুনা নামে কিছু গহ্বর থাকে। এই ল্যাকুনার মধ্যে কি হয়, ল্যাকুনার মধ্যে অস্থি কোষ অবস্থান করে। দেন এইখান থেকে কিছু সূক্ষ্ম নালিকা বের হয়, এইগুলাকে বলা হয় ক্যানালিকুলি। হ্যাঁ, ল্যাকুনা থেকে কিছু এরকম এরকম সূক্ষ্ম নালিকা বের হয়, এগুলার নাম হচ্ছে ক্যানালিকুলি। তারপর ভকম্যানস ক্যানেল কি? ভকম্যানস ক্যানেল হচ্ছে প্রত্যেকটা হ্যাবারশিয়ান তন্ত্র, হ্যাবারশিয়ান তন্ত্র কি একটা নাকি? না, মনে করো এই একটা হ্যাবারশিয়ান তন্ত্র, এই একটা হ্যাবারশিয়ান তন্ত্র, তো পাশাপাশি হ্যাবারশিয়ান তন্ত্র যে নালীর সাহায্যে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, সেটাই হচ্ছে ভকম্যানস ক্যানেল। মানুষের উপাঙ্গীয় কঙ্কালের অধিকাংশ হাড়, যেমন হিউমেরাস, ফিমার, রেডিয়াস আলনা, তারপর হচ্ছে টিবিয়া ফিবুলা, এইগুলা নিরেট প্রকৃতির অস্থি। স্পঞ্জি অস্থি বা ক্যানসেলাস, মৌচাকের মতো, এগুলাকে ক্যানসেলাস বা ট্রবেকুলার অস্থি বলে। স্পঞ্জি অস্থিকে বলা হয় ক্যানসেলাস অস্থি বা ট্রবেকুলার অস্থি। এই যে ট্রবেকুলা, ট্রবেকুলা স্পঞ্জ অস্থির একক হচ্ছে এই ট্রবেকুলা। ওকে, নিরেট অস্থির একক হচ্ছে হ্যাবারশিয়ান তন্ত্র বা অস্ট্রিয়ন, আর স্পঞ্জি অস্থির একক হচ্ছে ট্রবেকুলা বা ট্রবেকুলি। শিশুদের প্রায় সকল অস্থি হচ্ছে স্পঞ্জি প্রকৃতির। এছাড়া পাখিদের অস্থিও কিন্তু স্পঞ্জি প্রকৃতির হয়। এই যে পাখিদের সকল অস্থি স্পঞ্জি প্রকৃতির, শিশুদের প্রায় সকল অস্থি স্পঞ্জি প্রকৃতির। স্তন্যপায়ীদের করটিকা, এটাও স্পঞ্জি প্রকৃতির। হ্যাঁ, আচ্ছা, এখানে অস্থির কিছু টাইপ দেখানো হয়েছে, যে কয়েক ধরনের অস্থি হতে পারে, যেমন লম্বা অস্থি হতে পারে। লম্বা অস্থি হিসেবে আমরা কাকে চিহ্নিত করতে পারি? হিউমেরাস, ফিমার, এরা হচ্ছে লম্বা অস্থি। হিউমেরাস, ফিমার লম্বা অস্থি। খাটো বা ক্ষুদ্র অস্থি কোনগুলা? আমাদের যে কার্পাল অস্থি, তারপর হচ্ছে টার্সাল অস্থি, এরা হচ্ছে ক্ষুদ্র অস্থি। হ্যাঁ, কার্পাল অস্থি এবং টার্সাল অস্থি অর্থাৎ করতল ও পদতলের অস্থি হচ্ছে খাটো বা ক্ষুদ্র অস্থি। চাপা অস্থি কোনটা? চাপা অস্থি হচ্ছে আমাদের যে করটিকার যে অস্থি, করটিকার যে অস্থি, বিশেষ করে আমরা বলতে গেলে বলতে পারি প্যারাইটাল অস্থির কথা বলা যায়। এই যে করটির প্যারাইটাল অস্থি। তারপর হচ্ছে স্ক্যাপুলা, এটাও একটা চাপা অস্থি। পরশুকা চাপা অস্থি। স্টারনাম একটা চাপা অস্থি। অনিয়ত অস্থি, অনিয়ত অস্থি সম্পর্কে তো আমরা আগেই জানি যে আমাদের যে কশেরুকার অস্থিগুলা, এগুলা হচ্ছে অনিয়ত অস্থি, অর্থাৎ মেরুদণ্ডের অস্থি অনিয়ত অস্থি। বায়ুপূর্ণ অস্থি, বায়ুপূর্ণ অস্থি কোনটা? আমাদের যে ম্যাগজিলা, এটা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি। ওপরের চল গঠনকারী যে ম্যাগজিলা, এটা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি। এখানে আবার অস্থির কাজ দেখানো হয়েছে। অস্থির কাজ আমরা আগেই দেখে আসছি, তো যান্ত্রিক কাজটা আমরা তো জানি। এখন একটু শারীরবৃত্তীয় কাজটা আরেকটা বার দেখা যাক। আমরা জানি লোহিত রক্তকণিকা উৎপাদনের দায়িত্ব কার থাকে? অস্থিমজ্জার। লাল অস্থিমজ্জা হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদন করে। আর লাল অস্থিমজ্জা কোথায় কোথায় থাকে? হিউমেরাস, ফিমার, তারপর হচ্ছে কশেরুকা, পরশুকা, স্টারনাম, এইগুলার মানে মেনলি বড় বড় যেসব অস্থি আছে ওইগুলার মস্তকে হচ্ছে এই লোহিত রক্তকণিকা উৎপাদনকারী লাল অস্থিমজ্জা অবস্থান করে। তো লোহিত রক্তকণিকা উৎপাদনের যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস, ওসিস যেখানে দেখবা, ওসিস যেখানে দেখবা, ওসিস শব্দটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। ওসিস অর্থ হচ্ছে প্রক্রিয়া। তো এই হেমাটোপয়েসিস, হিম, হিম অর্থ কি? রক্ত। হিম দ্বারা কিন্তু রক্তকে ইন্ডিকেট করে। তো হিম উৎপাদনের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে হেমাটোপয়েসিস। এবং এটা উৎপন্ন হয় কোথা থেকে? হেমাটোপয়েটিক স্টেম কোষ থেকে। হেমাটোপয়েটিক স্টেম কোষ থেকে হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদন হয় হেমাটোপয়েসিস প্রক্রিয়া। ওকে, এই যে এটা লোহিত অস্থিমজ্জা থেকে প্রতিদিন 5 বিলিয়ন লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। লোহিত মজ্জা থেকে প্রতিদিন 5 বিলিয়ন লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়।
খনিজ পদার্থের সঞ্চয়। দেহের প্রায় 97% ক্যালসিয়ামই অস্থিতে জমা থাকে, গুরুত্বপূর্ণ। দেহের প্রায় 97% ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে। এছাড়া আমরা যদি অন্য অন্য খনিজ পদার্থের কথা বলি, যেমন ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ফসফরাস, হ্যাঁ, এইগুলাও কিন্তু অস্থি জমা রাখে। সো দেহের 97% ক্যালসিয়াম কিন্তু অস্থিতে জমা থাকে। ওকে, মনে রাখো। এখন আমরা চলে আসি তরুণাস্থি বা কোমলাস্থিতে। তরুণাস্থি বা কোমলাস্থিতে আসলে কার কথা প্রথম মনে পড়ে? ওই যে প্রথম অধ্যায়ে দেখছিলাম হাঙর, মনে আছে? ওরা কন্ড্রিন জাতীয় মাছ ছিল না, কন্ড্রিকথিস, ওদের অস্থি কিন্তু ছিল এই তরুণাস্থি, তাই না? কন্ড্রিকথিসটা হচ্ছে তরুণাস্থি সম্বলিত একটা মাছ। তো তরুণ অবস্থায় এই কোষগুলোকে বলা হয় হচ্ছে কন্ড্রোব্লাস্ট, অ্যান্ড পরবর্তীতে পরিণত অবস্থায় এটাকে বলা হয় কন্ড্রোসাইট। প্রত্যেক তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম। পেরি অর্থ কি? পেরি মানে হচ্ছে আবরণ। পেরি শব্দ দ্বারা বোঝা হচ্ছে আবৃত করে রাখা বা আবরণ। যেমন পেরিকার্ডিয়াম মানে হচ্ছে কার্ডিয়াক পেশির আবরণ। তারপর হচ্ছে পেরিঅস্টিয়াম মানে হচ্ছে অস্থির আবরণ। সেরকমই পেরিকন্ড্রিয়াম মানে হচ্ছে কন্ড্রিয়ার আবরণ, অর্থাৎ তরুণাস্থির আবরণ। ওকে, সো প্রত্যেক তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম নামক তন্তুময় যোজক টিস্যু নির্মিত একটা পাতলা আবরণে আবৃত থাকে। ফাইব্রোকার্টিলেজ হচ্ছে দেহের সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি। ফাইব্রোকার্টিলেজ হচ্ছে দেহের সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি। এখানে এটা অবভিয়াসলি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফাইব্রোকার্টিলেজ হচ্ছে সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি। তবে এইখানে মিক্স হয়ে যাবে কার সাথে জানো? একটু আগে পড়ছিলাম না, কোস্টাল কার্টিলেজ। কোস্টাল কার্টিলেজ পড়ছিলাম, মনে আছে? ওই কোস্টাল কার্টিলেজ এবং ফাইব্রো কার্টিলেজ এই দুইটা যদি অপশনে দেয়, একসাথে দিয়ে দেয়, তাহলে মিক্স হওয়ার একটা চান্স থাকবে, কিন্তু এটা মিক্স করা যাবে না। মনে রাখতে হবে কোস্টাল কার্টিলেজ কি করে। কোস্টাল কার্টিলেজ হচ্ছে তোমার পরশুকা এবং কশেরুকা, এই দুইটা কানেক্টিংয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে হচ্ছে তোমার পরশুকা কানেক্টের ক্ষেত্রে কোস্টাল কার্টিলেজ ভূমিকা রাখে অ্যাকচুয়ালি, তাই না? ওইটা কি করে? পরশুকাকে স্টারনামের সাথে যুক্ত করে। কোস্টাল কার্টিলেজ কি করে? পরশুকাকে স্টারনামের সাথে যুক্ত করে। অন্যদিকে ফাইব্রো কার্টিলেজ, দেখো ফাইবার কথাটা দেখেই মনে পড়তে পারে তোমার। ফাইবার মানে কি? ফাইবার মানে হচ্ছে তন্তু। তন্তু কিন্তু একটু শক্ত প্রকৃতির, দৃঢ় প্রকৃতির হবে, তাই না? তো ফাইব্রো কার্টিলেজ দিয়ে মনে রাখবা, এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ হচ্ছে দেহের সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি। ওকে, তরুণাস্থিতে লুব্রিসিন নামক গ্লাইকোপ্রোটিন থাকে, যা কঙ্কালতন্ত্রের জৈব লুব্রিকেটর হিসেবে কাজ করে। তরুণাস্থিতে লুব্রিসিন নামক একটা গ্লাইকোপ্রোটিন থাকে, যেটা কঙ্কালতন্ত্রের জৈব লুব্রিকেটর হিসেবে কাজ করে। মানে কি? লুব্রিকেটর কি করে? সচল রাখার কাজ করে বা তরল হিসেবে কাজ করে একটা। হ্যাঁ, তরুণাস্থি মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণীয় কঙ্কাল এবং কন্ড্রিকথিস জাতীয় মাছের অন্তঃকঙ্কাল গঠন করে। এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের কি বলে, মাছের নামটা জানো কি? ভুলে গেছি। একটু আগে না বললাম, হাঙর। হ্যাঁ, হাঙর মাছ। এই যে তরুণাস্থি মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণীয় কঙ্কাল গঠন করে, এই কথাটা কি বুঝতে পারছো? ব্যাপারটা কি? দেখো, ভ্রূণীয় কঙ্কাল গঠন করে এই কারণেই কিন্তু বাচ্চা শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সকল অস্থি তরুণাস্থি প্রকৃতির হয়, কারণ পূর্ণবয়স্ক হওয়ার আগে তাদের ক্ষেত্রে কিন্তু তরুণাস্থি দিয়েই মানে তাদের অস্থির কাজগুলো সম্পন্ন হয়ে থাকে আর কি। পরবর্তীতে এটা গঠনগত হয়, পারফেক্ট হয় আর আস্তে আস্তে। আচ্ছা, তরুণাস্থির প্রকারভেদ দেখা যাক। টোটাল 4 ধরনের তরুণাস্থি দেখা যায়।
হ্যালিন বা স্বচ্ছ তরুণাস্থি এইটা হ্যালিন বা স্বচ্ছ তরুণাস্থি এইটা মনে রাখার টেকনিকে কাদের কাদের ক্ষেত্রে হ্যালিন বা স্বচ্ছ তরুণাস্থি থাকে এটা কিভাবে মনে রাখা যায়। সাদা মনে কোনো কাদা নাই, মানে যে সকল সেন্সিটিভ জায়গায় কোনো কাদা রাখা যাবে না, মানে কোনো ওইখানে 2 নাম্বার কাজ করা যাবে না। সবচেয়ে স্বচ্ছ জিনিসপাতি দেওয়া লাগবে হচ্ছে সেন্সিটিভ জায়গাগুলায়, যেরকম শ্বাস প্রশ্বাসের সাথে সংযুক্ত যেসব জিনিসগুলা, দেখো পরশুকা বক্ষ গহ্বরে থাকে, তারপর শ্বাসনালী, নাসিকা, তারপর হচ্ছে অস্থিসন্ধিস্থল, এটাও কিন্তু খুবই সেন্সিটিভ জায়গা। যদি কোনোভাবে অস্থিসন্ধি সমস্যা করে ফেলে, অস্থিসন্ধিতে যদি কোনোভাবে সমস্যা হয় তাহলে সেটা কিন্তু একটা অস্থি আরেকটা অস্থির সাথে লেগে থাকবে না। আর অস্থি যদি একটার সাথে আরেকটা না লেগে থাকে তাহলে অস্তিত্ব কল্পনাও করা যায় না আসলে। তারপর কর্ণকুহর, যেটার মাধ্যমে আমরা শ্রবণ করি, এটা অবভিয়াসলি একটা সেন্সিটিভ জায়গা। তো এইসব সেন্সিটিভ জায়গাতে হচ্ছে হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি থাকে। আচ্ছা, স্থিতিস্থাপক বা পিত্ত তন্তুময় তরুণাস্থি, এটা স্থিতিস্থাপক তরুণাস্থি মানে যে পিত্ত তন্তুময়, এটা কিভাবে মনে রাখা যায়। স্থপতি 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 যে মনে রাখা যায় এটা। স্থিতিস্থাপক পতি মানে হচ্ছে পিত্তন্তিময়, পিত্তন্তময়, হ্যাঁ। আচ্ছা, স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থি ইংলিশে যদি আমরা এটা দেখি, ইতে হচ্ছে ইলাস্টিক, ইতে ইলাস্টিক বা স্থিতিস্থাপক, এটা ট্রিপলি দিয়ে মনে রাখা যায়। এটার মানে কোথায় কোথায় হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি দেখা যায়, এটা ট্রিপলি দিয়ে মনে রাখা যায়। ইতে ইলাস্টিক বা স্থিতিস্থাপক, ইতে হচ্ছে ইউস্টেশিয়ান নালী, ইতে এপিগ্লটিস, এবং ইতে হচ্ছে এক্সটার্নাল বহিকর্ণ, এই যে বহিকর্ণ বা পিনা, এই যে ইউস্টেশিয়ান নালী এপিগ্লটিস। ওকে, এটা। আচ্ছা, শ্বেততন্তুময় জানার আগে আমরা দেখব ক্যালসিফাইড বা চুনময় তরুণাস্থি। ক্যালসিফাইড বা চুনময় তরুণাস্থি থাকে হচ্ছে হিউমেরাস এবং ফিমারের মস্তকে, এটা একদম ইজি। হিউমেরাস এবং ফিমারের মস্তকে হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি থাকে। আচ্ছা, শ্বেততন্তুময় তরুণাস্থি কোথায় থাকে। হোয়াইট ফাইব্রোস, দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে। তারপর অস্থির সাথে টেন্ডন বা লিগামেন্টের সংযোগস্থলে, টেন্ডন কি করে, অস্থিকে পেশির সাথে লাগায়, আর লিগামেন্ট হচ্ছে দুইটা অস্থিকে একটার সাথে আরেকটা যুক্ত করে। তো ওইখানে ওই যুক্তকরণের ক্ষেত্রে এই শ্বেততন্তুময় তরুণাস্থি এখানে ভূমিকা রাখে। ওকে, মানুষের ম্যান্ডিবল, ম্যান্ডিবল কোথায় থাকে, নিম্ন চলে, নিম্ন চলে হচ্ছে ম্যান্ডিবল থাকে। এটি একটি ইউ আকৃতির মূল দেহ, আমরা যদি একটু দেখি লক্ষ্য করি, এই যে ইউ আকৃতির ম্যান্ডিবল হচ্ছে ইউ আকৃতির মূল দেহ, বেস ও অ্যালভিওলার প্রসেস নিয়ে গঠিত। তাহলে কোশ্চেনে যদি আসে যে অ্যালভিওলার প্রসেস দেখা যায় কোথায়, কোথায় অ্যালভিওলার প্রসেস দেখা যায় হচ্ছে ম্যান্ডিবলে। অ্যালভিওলার প্রসেস কোথায় দেখা যায়, ম্যান্ডিবলে অ্যালভিওলার প্রসেস দেখা যায়। ওকে, আশা করি এখন ক্লাসটা শান্তভাবে শোনা যাচ্ছে ঠিকঠাকভাবে। এখন হচ্ছে বিকাল, সময়টা ভালো, পরিবেশটা ভালো, এখন মন মন মানসিকতাও ভালো আছে, ক্লাস নিতে এখন ভালো লাগতেছে। তবে তখন মানে এই ক্লাসটা 2টা পার্ট, তো আমি যখন আপলোড দিব তখন 2টা পার্ট একসাথে মার্জ করে আপলোড দিব, জয়েন করাইয়ে। এজন্য জাস্ট একটু স্বীকারোক্তি দিয়ে রাখলাম তোমাদের কাছে যে যেটা আমি গোসলের আগে, দুপুরের আগে যেটা নিয়েছি ক্লাসের যে অংশটা, ওইটা একটু পারফরমেন্সটা একটু খারাপ হইতে পারে, একটু ম্যানেজ করার চেষ্টা করো। আর এই অংশটা ইনশাল্লাহ ভালো হবে। হাই ওয়াইড অস্থি, হাই ওয়াইড অস্থি কোথায় থাকে, আমাদের এই যে থুতনির নিচুর অংশে,
ওইখানটায় হচ্ছে হাইওয়াইড অস্থি থাকে। আমাদের হাইওয়াইড অস্থির সংখ্যা কয়টা? একটা হাইওয়াইড অস্থি থাকে, তাই না মানবদেহে? এটা একটা ইউ আকৃতির অস্থি। হাইওয়াইড অস্থিও কিন্তু একটা ইউ আকৃতির অস্থি। অ্যাটলাস, আটলাস, এতে আটলাস, এতে আংটি। আটলাস কীরকম? আংটির মতো। ওকে, অ্যাটলাস অস্থিটা হচ্ছে আংটির মতো দেখতে। এবং আমাদের এই যে অ্যাটলাস অস্থি, হ্যাঁ, আমাদের কশেরুকার অ্যাটলাস অস্থি এবং আমাদের মস্তক, এই দুইটা কিন্তু একটা লিভারের মতো কাজ করে, প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে? এক্ষেত্রে অ্যাটলাস হচ্ছে পিভটের মতো কাজ করে। অ্যাটলাসে সেন্ট্রাম ও স্পাইনাস প্রসেস অনুপস্থিত। অ্যাটলাসের ক্ষেত্রে সেন্ট্রাম এবং স্পাইনাস প্রসেস অনুপস্থিত থাকে। ওকে, অ্যাটলাসের ক্ষেত্রে সেন্ট্রাম এবং স্পাইনাস প্রসেস অনুপস্থিত। কারণ কি? দেখো অ্যাটলাস কীরকম হয়? আংটির মতো, আংটির মতো। অন্য অন্য ক্ষেত্রে কীরকম হয়? এই যে এই জায়গাটায় হচ্ছে মূল দেহটা থাকে বা সেন্ট্রাম এটা থাকে, এবং এর সামনে এই জায়গাটায় থাকে হচ্ছে, এই জায়গাটায় থাকে হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, এবং তাকে হচ্ছে কেন্দ্র করে, মানে তার পাশ দিয়ে থাকে হচ্ছে ভার্টিব্রাল আর্চ। কিন্তু অ্যাটলাসের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, অ্যাটলাসের ক্ষেত্রে কিন্তু এই যে যে জায়গাটায় দেহ থাকার কথা বা সেন্ট্রাম বা মূল বডিটা থাকার কথা, সেটা কিন্তু থাকে না। এটা টোটালি একটা আংটির শেপে থাকে। এজন্য সেন্ট্রাম অনুপস্থিত। এবং স্পাইনাস প্রসেস যেটা, অর্থাৎ এইখানটায় যে কাঁটার মতো একটা জিনিস থাকার কথা, কাঁটার মতো অবস্থান থাকার কথা, সেই কাঁটার মতো অবস্থানটাও কিন্তু থাকে না। সো সেন্ট্রাম এবং স্পাইনাস প্রসেস হচ্ছে অ্যাটলাসের ক্ষেত্রে অনুপস্থিত থাকে। আচ্ছা, অ্যাক্সিসের ক্ষেত্রে একটু দেখি। অ্যাক্সিসের ক্ষেত্রে দেখি, অ্যাক্সিসে ওডোনটয়েড প্রসেস থাকে, এটা গুরুত্বপূর্ণ। অ্যাক্সিসে কি থাকে? ওডোনটয়েড প্রসেস থাকে। অ্যাক্সিসের ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা, আর প্রথম সার্ভাইকাল কশেরুকার নাম হচ্ছে অ্যাটলাস। হ্যাঁ, এটাও একটা ভালো কোশ্চেন যে প্রথম সার্ভাইকাল কশেরুকার নাম কি? অ্যাটলাস, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকার নাম কি? অ্যাক্সিস। এখানে ওডোনটয়েড প্রসেস থাকে, ওডোনটয়েড প্রসেস। থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকা। প্রথম হচ্ছে সার্ভাইকাল কশেরুকা কতগুলো থাকে? সার্ভাইকাল কশেরুকা বা গ্রীবাদেশীয় কশেরুকা থাকে হচ্ছে 7টি, তাই না? আর হচ্ছে থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা কত? 12টি। এইটা গুরুত্বপূর্ণ যে হৃৎপিণ্ড আকৃতির, এটা গুরুত্বপূর্ণ। থোরাসিক কশেরুকা কি রকমের? হৃৎপিণ্ড আকৃতির। থোরাসিক কশেরুকা হৃৎপিণ্ড আকৃতির, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। থোরাসিক কশেরুকা কীরকম হয়? হৃৎপিণ্ড আকৃতির। আর এটার সেন্ট্রাম মাঝারি আকৃতির হয়ে থাকে। থোরাসিক কশেরুকা হৃৎপিণ্ড আকৃতির। এখানে কোস্টাল ফ্যাসেট উপস্থিত থাকে। কোস্টাল ফ্যাসেট হচ্ছে কানেক্টিং একটা জায়গা। এটা হচ্ছে পোরশুকা এবং এই কশেরুকা, এই দুইটার কানেক্টিং পয়েন্ট হচ্ছে কোস্টাল ফ্যাসেট। থোরাসিক কশেরুকা হচ্ছে হৃৎপিণ্ড আকৃতির, এটা মনে রাখতে হবে। এবং লাম্বার কশেরুকা হচ্ছে বৃক্কাকার, এটা মনে রাখতে হবে। বৃক্ক আকৃতির কশেরুকা হচ্ছে লাম্বার কশেরুকা। বৃক্ক আকৃতির কশেরুকা হচ্ছে লাম্বার কশেরুকা। হ্যাঁ, লাম্বার কশেরুকা বা কটিদেশীয় কশেরুকা যেটা, এটা হচ্ছে বৃক্ক আকৃতির। আর থোরাসিক কশেরুকা হচ্ছে হৃৎপিণ্ড আকৃতির। এইটুকু মাথায় রাখতে হবে। ট্রান্সভার্স প্রসেসের পশ্চাৎতলে ম্যামিলারি ও অ্যাক্সেসরি প্রসেস উপস্থিত। বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট দেখে রাখো। একটা কোশ্চেন করি, ওডোনটয়েড প্রসেস কোথায় থাকে? অ্যাক্সিসে থাকে। ওডোনটয়েড প্রসেস থাকে হচ্ছে অ্যাক্সিসে। এবং আরেকটা বলি, স্টাইলয়েড প্রসেস কোথায় থাকে? স্টাইলয়েড প্রসেস থাকে হচ্ছে আলনাতে। ওই যে রেডিয়াস আলনা, ওই আলনাতে থাকে হচ্ছে স্টাইলয়েড প্রসেস। স্যাক্রামে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র বিদ্যমান। 4 জোড়া স্যাক্রাল ছিদ্র, এই যে স্যাক্রামে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র বিদ্যমান। ওকে,
ক্লাভিকল সম্পর্কে এই কথাটা মনে রাখতে হবে যে ক্লাভিকলকে বলা হয় বিউটি বন। ক্লাভিকল অর্থাৎ ইটালিক এফ অক্ষরের মতো যেটা, ওইটা হচ্ছে বিউটি বন। ক্লাভিকলের অপর নাম হচ্ছে বিউটি বন। তারপর এখান থেকে হিউমেরাস সম্পর্কে এইটা মনে রাখবা যে এখানে ডেল্টয়েড রিজ থাকে, একটা খাঁজ থাকে। হ্যাঁ, হিউমেরাসে যে একটা খাঁজ থাকে এটা হচ্ছে ডেল্টয়েড রিজ। হ্যাঁ, আচ্ছা। রেডিয়াস আলনা, যে আলনা, এই যে আলনাতে হচ্ছে অলেক্রানন প্রসেস, ট্রকলিয়ার নচ, করোনয়েড প্রসেস এবং স্টাইলয়েড প্রসেস থাকে। আচ্ছা, ফিমার হচ্ছে মানুষের সবচেয়ে বৃহত্তম অস্থি। ফিমার হচ্ছে বৃহত্তম অস্থি, শক্ত এবং নলাকার। তারপরে এখানে ছোট ট্রোক্যান্টার, বড় ট্রোক্যান্টার থাকে, যেটা বলছিলাম যে পরে দেখাবো। এই যে ফিমারে ছোট ট্রোক্যান্টার, বড় ট্রোক্যান্টার থাকে। আর টিবিয়া ফিবিওলাতে হচ্ছে টিবিয়া ফিবুলাতে থাকে হচ্ছে ম্যালিওলাস। আর এইখানে দেখো সেই জিনিসটা চলে আসছে। এর আগে আমি একবার বলছিলাম যে ফোরামেন ম্যাগনাম যেটা থাকে হচ্ছে অক্সিপিটাল বনসে, যেটা আমাদের হচ্ছে করটিতে থাকে, তাই না? করটিকার অস্থি অক্সিপিটাল বোন যেটা, ওইখানটায় থাকে হচ্ছে ফোরামেন ম্যাগনাম। আর একই ধরনের নাম অ্যাবটুরেটর ফোরামেন, অবটুরেটর ফোরামেন। এইটা থাকে কোথায়? এটা থাকে ইলিয়াম ও পিউবিস দিয়ে, ইলিয়াম এবং পিউবিসের সংযোগস্থলে। খুবই গুরুত্বপূর্ণ অনুশীলনের কোশ্চেন এটা। ইলিয়াম এবং পিউবিসের সংযোগস্থলে থাকে হচ্ছে অবটুরেটর ফোরামেন। ইপি এর সংযোগস্থলে থাকে হচ্ছে অবটুরেটর ফোরামেন। মাইন্ড ইট। এখন আমরা চলে আসছি পেশি টিস্যুতে। প্রাণীদেহে যে টিস্যু সংকোচন প্রসারণের মাধ্যমে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায় তাকে বলা হয় পেশি টিস্যু। ওকে, সংকোচন প্রসারণ ঘটায় যে টিস্যু সেটা হচ্ছে পেশি টিস্যু। কিছু ব্যতিক্রম ছাড়া পেশি টিস্যুর উদ্ভব হয় কোথা থেকে? আমরা ওই যে এটা উদ্ভব বা উৎপত্তি চিহ্নিত করার যে টেকনিকটা দিয়েছিলাম মনে আছে, যে শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টার এবং পরিপাক ও শোষণ চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টারে হচ্ছে এন্ডোডার্ম, তাই না? এই দুইটা চ্যাপ্টারে যেসব অঙ্গ নিয়ে আলোচনা হয়েছে ওগুলা হচ্ছে এন্ডোডার্মের আওতাধীন, এবং একটোডার্ম কোনগুলা? যেগুলা বাইরে থেকে দেখা যায়, এবং স্নায়ুতন্ত্র হচ্ছে একটোডার্ম। তাহলে এইগুলার আওতায় কি পড়ে পেশি? পড়ে না, তাইলে অবভিয়াসলি মেসোডার্ম, তাই না? এই যে মেসোডার্ম থেকে উদ্ভূত পেশি। কোথা থেকে উদ্ভূত? মেসোডার্ম থেকে উদ্ভূত। তবে কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু পেশি আছে যারা মেসোডার্ম থেকে উদ্ভূত নয়, তারা হচ্ছে একটোডার্ম থেকে উদ্ভূত। সেগুলা কি? এই যে চোখের পিউপিল, তারপর হচ্ছে ঘর্মগ্রন্থি, স্তন গ্রন্থি, ঘর্মগ্রন্থি, স্তন গ্রন্থি, এইগুলা চোখের পিউপিল সংকোচন প্রসারণকারী পেশি, স্তন গ্রন্থি, ঘর্মগ্রন্থির কিছু পেশি, এরা হচ্ছে একটোডার্ম থেকে উদ্ভূত। ওকে, তারপর দেখো সাইড দ্বারা অলওয়েজ কোষ নির্দেশ করা হয়। সাইড দ্বারা কি করা হয়? কোষ নির্দেশ করা হয়। সো মায়োসাইট মানে হচ্ছে পেশি কোষ। পেশি কোষকে বলা হয় মায়োসাইট, বা বলে যা মায়োব্লাস্ট নামক আদি পেশি কোষ থেকে রূপান্তরের মাধ্যমে উৎপন্ন হয়। মায়োব্লাস্ট থেকে মায়োসাইট আসে, ঠিক আছে? যেমন অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট আসতো, ঠিক আছে? প্রথম ছিল কি অস্টিওপ্রোজেনিটর, এখান থেকে একদম তরুণ অবস্থায় বলা হয়তো অস্টিওক্লাস্ট, সেখান থেকে অস্টিওব্লাস্ট আসে। হ্যাঁ, তো অস্টিওব্লাস্ট থেকে যেরকম অস্টিওসাইট আসে, ঠিক সেইভাবে মায়োব্লাস্ট থেকে মায়োসাইট আসে, মনে রাখবা এটা। প্রত্যেক কোষ সার্কোলেমা নামক একটা আবরণ দ্বারা আবৃত থাকে, এবং এইখানে অর্থাৎ পেশিতে, পেশির ক্ষেত্রে যে সাইটোপ্লাজম থাকে এটাকে বলা হয় সার্কোপ্লাজম, ঠিক আছে? ভেতরের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। এখানে মায়োফাইব্রিল, এইটুকু গুরুত্বপূর্ণ, দেখো মায়োফাইব্রিলগুলো অ্যাক্টিন এবং মায়োসিন, অ্যাক্টিন এবং মায়োসিন নামক দু ধরনের সংকোচী প্রোটিন নির্মিত। অ্যাক্টিন
এখানে দুই ধরনের কোশ্চেন হতে পারে যে মায়োফাইব্রিলগুলো কী নির্মিত, আরেকটা কোশ্চেন হচ্ছে সংকোচী প্রোটিনের নাম কী 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 অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন হচ্ছে সংকোচী প্রোটিন। ওকে, আর এই যে ব্যতিক্রমটা তো আগে দেখেই ফেলছি, সো ডান। এবার আসি পেশি টিস্যুর প্রকারভেদ। তিনভাবে পেশি টিস্যুর প্রকারভেদ করা যায়। এক হচ্ছে অবস্থান অনুসারে, কাজ অনুসারে এবং গঠন অনুসারে। এই তিনভাবে পেশি টিস্যুকে প্রকারভেদ করা যায়। ওকে, দেখো অবস্থান অনুযায়ী পেশিকে কিভাবে শ্রেণীবিভাগ করা যায়। প্রথম হচ্ছে কঙ্কাল পেশি, যেইগুলা হচ্ছে আমাদের যে অস্থিগুলা এইগুলার সাথে যেগুলা কানেক্টেড থাকে এইগুলা হচ্ছে কঙ্কাল পেশি। আর একটা হচ্ছে অন্তর্দন্ত্রীয় পেশি, যেরকম আমাদের হৃৎপিণ্ডের সাথে যে পেশি থাকে, তারপর হচ্ছে মনে করো বৃক্কের সাথে যে পেশিগুলা থাকবে, এইগুলা হচ্ছে অন্তর্দন্ত্রীয় পেশি বা ভিসেরাল পেশি। ওকে, আর এদের হৃৎপেশি হচ্ছে আলাদাভাবেই জায়গা দেওয়া হয়েছে। হৃৎপেশিকে বলা হয়েছে কার্ডিয়াক পেশি, আলাদাভাবেই একটা স্থান দেওয়া হয়েছে এদের। আর গঠন অনুসারে দুই ধরনের হতে পারে কি কি, এক হচ্ছে চিহ্নিত পেশি বা রৈখিক পেশি। আলটিমেটলি রৈখিক পেশি কোনগুলা, রৈখিক পেশি মানে হচ্ছে ঐচ্ছিক পেশি, এবং মসৃণ পেশি মানে অরৈখিক পেশি। এই মসৃণ পেশি বা অরৈখিক পেশি হচ্ছে অনৈচ্ছিক পেশির আন্ডারে পড়ে। হ্যাঁ, এবং রৈখিক পেশি হচ্ছে ঐচ্ছিক পেশির আন্ডারে পড়ে। এই যে দেখো, অমসৃণ পেশি বা রৈখিক পেশি বা ঐচ্ছিক বা কঙ্কাল পেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঐচ্ছিক পেশি কোথায় কোথায় থাকে, আমি রিকমেন্ড করবো যে ঐচ্ছিক পেশি কোথায় কোথায় থাকে এটা না মুখস্থ করে তুমি মুখস্থ করবা অনৈচ্ছিক পেশি কোথায় কোথায় থাকে এইটা। ঠিক আছে, এরপরে আমরা দেখব, জাস্ট তোমার ইচ্ছা। আমার রিকমেন্ড হচ্ছে যে অনৈচ্ছিক পেশি কোথায় কোথায় থাকে এটা মুখস্থ রাখো, তাহলেই হবে। আচ্ছা, এবার পেশিতন্তুর একটু যে গাঠনিক ব্যাপারটা নিয়ে একটু দেখি। পেশিতন্তুর যে গুচ্ছ, প্রত্যেক গুচ্ছকে বলা হয় ফ্যাসিকুলাস। এবং আচ্ছা, এই চিত্র থেকে যদি আমরা একটু দেখি, এই দেখো, এই প্রত্যেকটা গুচ্ছকে বলা হচ্ছে ফ্যাসিকুলাস। হ্যাঁ, পেশিতন্তুর প্রত্যেকটা গুচ্ছকে বলা হচ্ছে ফ্যাসিকুলাস। আর এই ফ্যাসিকুলাসটা যে, এটা কি একটা গুচ্ছ না, তাই না? তো গুচ্ছ হচ্ছে এর যে এককগুলা ছোট ছোট, যদি আমরা ক্ষুদ্র বিষয় নিয়ে ডিল করি, দেখো ওইগুলা হচ্ছে এন্ডোমাইসিয়াম। এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম দিয়ে হচ্ছে আবদ্ধ থাকে। দেন এন্ডোমাইসিয়ামগুলা আবার এই যে যখন ফ্যাসিকুলাস নামক একটা গুচ্ছ সৃষ্টি করতেছে, সেইগুলো আবার পেরিমাইসিয়াম দিয়ে আবদ্ধ থাকতেছে। এইটা হচ্ছে পেরিমাইসিয়াম। তারপর টোটাল বড় যে গুচ্ছটা হচ্ছে, টোটাল যে বড় গুচ্ছটা হচ্ছে এটা এপিমাইসিয়াম দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা ব্যাস, এখান থেকে আর কিচ্ছু দেখার দরকার নেই। মানবদেহে 656টা কঙ্কাল পেশি আছে। মানবদেহে 656টা কঙ্কাল পেশি আছে, অর্থাৎ ঐচ্ছিক পেশি। কঙ্কাল পেশির দ্বারা ঐচ্ছিক পেশিকে ইন্ডিকেট করা হয়। আর ভিসেরাল পেশি বা অন্তর্দন্ত্রীয় পেশি যেটা, ওইটাই হচ্ছে অনৈচ্ছিক পেশি। ওকে, 656টা কঙ্কাল পেশি। এখন এই যে কঙ্কাল পেশির প্রকারভেদ, এটা গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার, গুরুত্বপূর্ণ খুবই। ফ্লেক্সর পেশি কোনটা? ফ্লেক্সর পেশি, ফ্লেক্স মানে কি? বল না কি তুই আমার সাথে ফ্লেক্স নিচ্ছস? বল না তুই কি আমার সাথে ফ্লেক্স নিচ্ছিস? মানে কি পাট নিচ্ছে, পাট নিচ্ছে। ফ্লেক্সর পেশি কোনটা? আমাদের বাইসেপস আর ট্রাইসেপস চিনো না? বাইসেপস ট্রাইসেপস, আমি যদি এখান থেকে একটু চিত্র দেখাই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবা। একটা চিত্র আছে, এই যে দেখো, বাইসেপস আর ট্রাইসেপসের কাজটা কীরকম। এইটা হচ্ছে বাইসেপস, ওপরের পাশে যেটা থাকে এটা হচ্ছে বাইসেপস, এবং নিচে যেটা থাকে এটা এটা হচ্ছে ট্রাইসেপস। নিচের দিকে যেটা থাকে এটা ট্রাইসেপস, এবং ওপরের দিকে থাকে হচ্ছে বাইসেপস। ওকে, সো বাইসেপস আর ট্রাইসেপসের কাজটা কাইন্ড অফ বিপরীত, যে যখন বাইসেপসটাকে সংকোচন করা হয় তখন ট্রাইসেপস প্রসারিত হয়, আর বাইসেপস সংকুচিত হলেই কিন্তু তোমার এই মাসেলটা ফুলে ওঠে। আবার যখন তুমি হাত প্রসারিত করবা তখন বাইসেপসটা প্রসারিত হবে এবং ট্রাইসেপস সংকুচিত হবে। তার কারণ দেখবা যে এই যে তোমার যে বাহুর নিচুর অংশে তখন ফুলে উঠবে, অর্থাৎ তখন ট্রাইসেপস সংকুচিত হয়েছে। হ্যাঁ, তো এইটার কাজটা হচ্ছে কাইন্ড অফ বিপরীত, অ্যান্টাগনিস্টিক। ওকে, তো দেখো এইখানেই এই লাইনটা আছে যে বাইসেপস এবং ট্রাইসেপস এটার কাজ হচ্ছে বিপরীতধর্মী, তো এটাকে বলা হয় অ্যান্টাগনিস্টিক পেশি, এটা। হ্যাঁ,
সো আমরা সেই জায়গাটায় চলে যাই যেখানে আমরা ছিলাম। তো ফ্লেক্সর পেশি কোনটা? ফ্লেক্সর পেশি হচ্ছে বাইসেপস পেশি। আর এক্সটেন্সর, এক্সটেন্সর মানে কি, মানে প্রসারণ, যখন আমরা প্রসারিত করি। বাইসেপস যখন প্রসারিত হয় তখন ট্রাইসেপস সংকুচিত হয়। সো এক্সটেন্সর পেশি হচ্ছে ট্রাইসেপস, বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশি। ফ্লেক্স নিচ্ছি বাইসেপস এরকম ফুলিয়ে, তাই না? আর ট্রাইসেপস হচ্ছে এক্সটেন্সর পেশি। ওকে, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর জিনিসটা কি? অ্যাবডাক্টর কি করে? অ্যাবডাক্টর হচ্ছে শরীরের কোনো অংশকে দেহের অক্ষ থেকে দূরে নিয়ে যায়। দেহের অক্ষ কি? মনে করো এটা একটা মানুষ, এটা মনে করো একটা মানুষ, তো তার দেহের অক্ষ কোনটা? এইটা হচ্ছে তার দেহের অক্ষ। যখন সে তার কোনো অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন হচ্ছে কাজ করে অ্যাবডাক্টর পেশি। তখন কাজ করে কে? অ্যাবডাক্টর পেশি কাজ করে। হ্যাঁ, এই ডেলটয়েড হচ্ছে হাতকে প্রসারিত করে। যেমন ডেলটয়েড কোথায় থাকে? ডেলটয়েড হিউমেরাসে, তাই না? ডেলটয়েড, এদের ডেলটয়েড হচ্ছে হাতকে প্রসারিত করে। ডেলটয়েড রিজ, ডেলটয়েড হাতকে প্রসারিত করে, এটা একটা অ্যাবডাক্টর পেশি। তারপর আমরা একটু অ্যাডাক্টর পেশির দিকে আসি। অ্যাডাক্টর পেশি কি করে? ওই দূরে থেকে অক্ষের কাছাকাছি নিয়ে আসে। হ্যাঁ, শরীরের যে অক্ষ, অক্ষ থেকে দূরে যদি কোনো অঙ্গ থাকে সেটাকে কাছাকাছি আনা হচ্ছে অ্যাডাক্টর পেশি। এটা কি? লাটিসিমাস ডরসি, লাটিসিমাস ডরসি, লইট্টা মাছ ধরেছি। হ্যাঁ, অ্যাডাক্টর পেশি হচ্ছে লাটিসিমাস ডরসি, অক্ষ থেকে দূরে থেকে কাছে আনতে সাহায্য করে এটা। ডিপ্রেসর পেশি, এটা কীরকম মনে রাখবা যাবে? ডিপ্রেশন যদি কেউ ভোগে, কেউ যদি ডিপ্রেশনে ভোগে তাহলে কি হয়? ডিপ্রেশনে মাথাটাতে একদম এরকম ঝুঁকে চলে আসে না? মাথাটাতে, মাথা একদম ঝুঁকে চলে আসে এরকম, যে আরে এই জীবন রেখে আর কি লাভ, এরকম একটা অবস্থা, তাই না? ডিপ্রেশন, এরকম মাথা নিচু করে বসে থাকে, তাই না? মাথা নিচু করে বসে থাকে। ডিপ্রেশনে কি হয়? মাথা নিচু হয়ে যায়, তাই না? মাথা এরকম হেড করে বসে থাকে ডিপ্রেশনে। তাইলে কি? ডিপ্রেসর পেশি মনে রাখবা যে এরা নিচুর দিকে আনে। দেহের কোনো অংশকে নিচে নামাতে সাহায্য করে হচ্ছে ডিপ্রেসর পেশি। দেহের কোনো অংশকে নিচে নামাতে সাহায্য করে ডিপ্রেসর পেশি। ডিপ্রেসর ম্যান্ডিবুলি হচ্ছে ডিপ্রেসর পেশির উদাহরণ। লিভেটর পেশি, লিভেটর পেশির উদাহরণ হচ্ছে ম্যাসেটার পেশি। লিভেটর পেশি কি করে? কোনো কিছুকে উপরে তুলতে সাহায্য করে। হ্যাঁ, কোনো অংশকে উপরে উঠাইতে সাহায্য করে। রোটেটর পেশির উদাহরণ কোনটা? পাইরিফর্মিস পেশি, এটা হচ্ছে ঘুরাইতে সাহায্য করে বা আবর্তনে, কোনো অংশের আবর্তনে সহায়তা করে হচ্ছে পাইরিফর্মিস পেশি। ওকে, আচ্ছা, এবার অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি বা অরৈখিক পেশি বা ভিসেরাল পেশি বা অন্তর্যন্ত্রীয় পেশি সম্পর্কে দেখা যাক। অনৈচ্ছিক পেশি মনে রাখবা যে নালী, হ্যাঁ, নালীর গোষ্ঠী। নালীগুলাতে হচ্ছে অনৈচ্ছিক পেশি থাকে। যেমন দেখো, রক্তনালী, পৌষ্টিক নালী, শ্বাসনালী, মূত্রথলি এবং জরায়ু। মূত্রথলি, জরায়ু এসবের ক্ষেত্রে হচ্ছে অনৈচ্ছিক পেশি থাকে। ওকে, এবার আসি হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। এটা কোথায় থাকে? হৃৎপিণ্ডের প্রাচীরে থাকে। হৃৎপিণ্ডের প্রাচীর গঠনকারী পেশিগুলোকে বলা হয় হৃৎপেশি। হৃৎপেশি গঠনগতভাবে ঐচ্ছিক পেশির মতো হইলেও কার্যগতভাবে হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। ওকে, হৃৎপিণ্ডের মধ্যবর্তী স্থানে মায়োকার্ডিয়ামে হৃৎপেশি অবস্থান করে। কোথায়? মায়োকার্ডিয়ামে। মায়োকার্ডিয়ামে হচ্ছে হৃৎপেশি অবস্থান করে। আমরা জানি হৃৎপিণ্ডের স্তর কয়টা? তিনটা। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এর মধ্যে মায়োকার্ডিয়াম কোনটা? মায়োকার্ডিয়াম হচ্ছে মাঝখানের যে স্তর সেইটা, এইখানে হচ্ছে হৃৎপেশি অবস্থান করে। জন্য রক্ত সঞ্চালন চ্যাপ্টার পড়ার সময় কিন্তু আমরা দেখছিলাম যে মায়োকার্ডিয়াম কি করে? এদের হৃদ যে ইয়াটা, মানে এই যে তোমার সংকোচন প্রসারণ, এটা কিন্তু এই মায়োকার্ডিয়াম নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ মায়োকার্ডিয়াম নিয়ন্ত্রণ করে। কেন? কারণ মায়োকার্ডিয়ামেই কিন্তু হৃৎপেশি আছে, এই কারণে। ডট কানেক্ট হয়ে গেল না একটা? আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এরপর আসি, এই যে কার্ডিয়াক পেশি, হৃৎপেশিতে প্রতি কোষের সার্কোপ্লাজমে আলটিমেটলি পেশির যে সাইটোপ্লাজম সেটাকে বলা হয় হচ্ছে সার্কোপ্লাজম। পেশির সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। তো প্রতি কোষের সার্কোপ্লাজমে প্রায় 5000 মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি দেখা যায়। প্রতি কোষের সার্কোপ্লাজমে প্রায়
5000 মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি দেখা যায়। সংখ্যাটা মনে রাখতে হবে এটা। এবার এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশির মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ এটা। প্রথম কথা, পেশিতন্তুর গঠন কীরকম? ঐচ্ছিক পেশি যেটা বা রৈখিক পেশি, ওইটার গঠনটা হচ্ছে নলাকার। ছবি দেখলে বুঝতে পারবা, এই যে নলাকার। এবং অনৈচ্ছিক পেশির আকৃতি হচ্ছে মাকু আকৃতির। এবং হৃৎপেশির আকৃতি কীরকম? শাখান্বিত, এই যে শাখার মতো দেখো। হৃৎপেশির আকৃতি হচ্ছে এই যে শাখা প্রশাখা, শাখার মতো। আচ্ছা, এবার সার্কোলেমার কথাটা আসি। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে সার্কোলেমা স্পষ্ট, অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে সার্কোলেমা অস্পষ্ট এবং হৃৎপেশির ক্ষেত্রে সার্কোলেমা সূক্ষ্ম। মানে সূক্ষ্ম, এটা কাইন্ড অফ স্পষ্টই বলা যায়। কেন? কারণ হৃৎপেশির গঠনটা কিন্তু ঐচ্ছিক পেশির মতোই হয়, তবে কার্যগতভাবে এটা অনৈচ্ছিক পেশির মতো হয়। নিউক্লিয়াসের সংখ্যা, এখানে কয়েকশো নিউক্লিয়াস থাকতে পারে, এখানে একটি, এখানেও একটি নিউক্লিয়াস। আচ্ছা, অনুপ্রস্থ রেখা আছে কেন? কারণ এরা হচ্ছে ওই যে অনুপ্রস্থ রেখা আছে কেন? কারণ ঐচ্ছিক পেশি হচ্ছে শাখা, মানে তোমার এই যে রৈখিক পেশি, তাই না? ঐচ্ছিক পেশি হচ্ছে রৈখিক পেশি, আর অনুপ্রস্থ রেখা থাকলেই তো রৈখিক বলা হয় সেটাকে। অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কিন্তু রেখা থাকে না। হৃৎপেশির ক্ষেত্রেও কিন্তু অনুপ্রস্থ রেখা আছে কেন? কারণ হৃৎপেশি ওই যে গঠনগতভাবে ঐচ্ছিক পেশির মতো, এই কারণে। নিউক্লিয়াসের অবস্থান, মাকু আকৃতির যেটা অর্থাৎ অনৈচ্ছিক পেশি, ওইটার ক্ষেত্রে কেন্দ্রে থাকে, হ্যাঁ, মানে স্ফীত অংশে আলটিমেটলি। মাকু আকৃতি কীরকম হয়? স্ফীত। এই স্ফীত অংশে হচ্ছে নিউক্লিয়াস অবস্থান করে। আর যেটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি, যেটা নলাকার হয়ে থাকে, সো এইটার পরিধির দিকে নিউক্লিয়াসের অবস্থান কোথায়? এর পরিধির দিকে। আর এটা হচ্ছে কেন্দ্রে। গুরুত্বপূর্ণ, নিউক্লিয়াসের অবস্থানটা গুরুত্বপূর্ণ। হৃৎপেশির ক্ষেত্রে হচ্ছে কেন্দ্রে অবস্থান করে, হৃৎপেশির ক্ষেত্রে কেন্দ্রে অবস্থান করে। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে পরিধিতে এবং অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে স্ফীত অংশে অবস্থান করে। গুরুত্বপূর্ণ এটা। শাখা প্রশাখা, এটাও শাখাবিহীন, এটাও শাখাবিহীন, তবে এইটা শাখান্বিত। ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে না? থাকে না, এখানে থাকে। অবস্থান, ওই যে ঐচ্ছিক পেশির অবস্থান আমি বলছি, দরকার নাই মনে রাখা, তুমি জাস্ট অনৈচ্ছিক পেশির অবস্থান মনে রাখো। এই যে যত ধরনের নালী আছে, পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বসন নালী, তারপর মূত্রথলি এবং জরায়ু, এই সব জায়গায় হচ্ছে অনৈচ্ছিক পেশি থাকে। আর হৃৎপেশি থাকে হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যবর্তী স্তর মায়োকার্ডিয়ামে। ওকে, এই পৃষ্ঠা তো দেখা হয়ে গেছে যে আমাদের বাইসেপস এবং ট্রাইসেপস, এই দুইটার কাজ হচ্ছে অ্যান্টাগনিস্টিক, অর্থাৎ একটা আরেকটার বিপরীত ধরনের কাজ করে। একটা সংকুচিত হইলে অন্যটা প্রসারিত হয়, অন্যটা প্রসারিত হলে একটা সংকুচিত হয়, এরকম। লিভারের গঠন, একটি লিভার চারটি অংশ নিয়ে গঠিত। লিভার বাহু, পিভট, প্রচেষ্টা, ভর। পিভট, এফোর্ট, আর হচ্ছে লোড অ্যান্ড লিভার বাহু, এই চারটা অংশ নিয়ে হচ্ছে একটা লিভার গঠিত হয়। একটি লিভার গঠিত হয় চারটা অংশ নিয়ে। লিভার বাহু, লোড, তারপর হচ্ছে পিভট, আর হচ্ছে এফোর্ট অর্থাৎ প্রচেষ্টা। একটি লিভার চারটি অংশ নিয়ে গঠিত হয়। লিভারের প্রকারভেদ, পিভট, প্রচেষ্টা ও ভারের অবস্থানের উপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে বিভক্ত করা যায়। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। কোনটা কোন লিভার এটা বোঝার সিস্টেম হচ্ছে পিএলই, মধ্যবর্তী স্থানে যদি পিভট থাকে, মধ্যবর্তী স্থানে যদি পিভট থাকে, তাহলে প্রথম শ্রেণীর লিভার।
মধ্যবর্তী স্থানে যদি লোড থাকে তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার, মধ্যবর্তী স্থানে যদি এফোর্ট থাকে তাহলে তৃতীয় শ্রেণীর লিভার। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, পিএলই, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, পিএলই। সো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, মানে বস্তুগত দিক থেকে যদি বলা হয়, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে ঠেলাগাড়ি। প্রথম শ্রেণীর উদাহরণ হচ্ছে কাঁচি, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে ঠেলাগাড়ি, এবং তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে নেইল কাটার, নখ কাটা মেশিন। আর যদি আমাদের শারীরিক দিক থেকে এই ধরনের মানে লিভারের যদি আমরা উদাহরণ দিতে চাই, তাহলে প্রথম শ্রেণীর লিভার হচ্ছে আমাদের যে আটলাস, অর্থাৎ প্রথম কশেরুকা, প্রথম যে গ্রীবাদেশীয় কশেরুকা, হ্যাঁ, প্রথম গ্রীবাদেশীয় কশেরুকা অ্যাটলাস, এবং আমাদের মস্তকের মধ্যে যে সংযোগটা, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা? দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে আমরা যখন পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়াই, তখন সেখানে দ্বিতীয় শ্রেণীর লিভার উৎপন্ন হয়। দেখো মিডিল পয়েন্টে কি থাকতেছে, মিডিল পয়েন্টে এই বরাবর হচ্ছে ভর ক্রিয়া করে তখন। আর যখন আমরা অ্যাটলাস সম্পর্কে পড়তেছিলাম, তখন আমরা দেখছিলাম যে ওই অ্যাটলাস এবং আমাদের মস্তকের যে সংযোগ জায়গাটা, ওইখানে পিভটের মতো কাজ করে। তো পিভট মাঝখানে থাকলে কি হয়? প্রথম শ্রেণীর লিভার। আর এই যে যদি লোড মাঝখানে থাকে তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার, আর যদি এফোর্টটা মাঝখানে থাকে, তাহলে সেটা হয় তৃতীয় শ্রেণীর লিভার। দেখো প্রচেষ্টাটা মাঝখানে থাকে এই জায়গাটায়, আর পিভট এই জায়গায়, ভার এই জায়গায়, তো মাঝখানে থাকতেছে প্রচেষ্টা, এই জন্য এটা তৃতীয় শ্রেণীর, হ্যাঁ, এই জন্য এটা তৃতীয় শ্রেণীর লিভার। তো কোনটায় কোন ধরনের সুবিধা পাওয়া যায় দেখলেই বোঝা যাচ্ছে। প্রথম শ্রেণীর লিভারে কি হবে? অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যাবে। এই যে প্রথম শ্রেণীর লিভারে অল্প বল বেশি ফল, অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যাবে। আর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারে কি হবে? দ্বিতীয় শ্রেণীর লিভারে এখানে অল্প প্রচেষ্টায় বেশি ওজন উঁচু করা যাবে। যেমন আমরা যখন আমাদের পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়াই, পায়ের গোড়ালির উপর ভর করে যখন আমরা দাঁড়াই, তখন কিন্তু অল্প প্রচেষ্টাতেই অধিক ওজনটা এটা ক্যারি করতে পারে। সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা, ঠেলাগাড়ির ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়। তৃতীয় শ্রেণীর লিভার আমাদের অনেক জায়গায় দেখা যায়, মেনলি ভাঁজ করা বাহুতে তৃতীয় শ্রেণীর লিভার দেখা যায়, উদাহরণ হিসেবে বলা যায়। আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যে জিনিসটা হয়, সহজে হয়, মানে সঞ্চালনটা দ্রুত গতিতে সঞ্চালন সুবিধা পাওয়া যায় হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারে। তৃতীয় শ্রেণীর লিভারে হচ্ছে দ্রুত গতি সঞ্চালন সুবিধা পাওয়া যায়। আচ্ছা, এখন চলে আসি হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়। হাঁটুতে 4টি অস্থি যুক্ত থাকে। একটি হচ্ছে উরুর অস্থি অর্থাৎ ফিমার, দুটি জঙ্ঘাস্থি অর্থাৎ টিবিয়া ফিবুলা, এবং একটি প্যাটেলা, হাঁটুর টুপি। প্যাটেলাকে বলা হয়ে থাকে হাঁটুর টুপি। বক্রীকরণ পেশি, এখানে দুইটা জিনিস দেওয়া আছে, বক্রীকরণ পেশির কথা বলা হয়েছে, আর হচ্ছে প্রসারণ পেশি। আমরা এখানে এক্সটেন্সর পেশিগুলা পড়বো না, আমরা জাস্ট বক্রীকরণ পেশি পড়ব, যে বক্রীকরণ পেশি কোনগুলা এইটা আমরা পড়ব। তো এই যে জানুসন্ধির পিছন দিকে বাঁকাতে দুটি পেশিগুচ্ছর প্রয়োজন হয়, এদের বলা হয় হ্যামস্ট্রিং পেশি, এবং গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি বলা হয়ে থাকে এদেরকে, হ্যামস্ট্রিং পেশি এবং গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। হ্যামস্ট্রিং পেশি 3টি পেশি নিয়ে গঠিত, বাইসেপস ফিমারিস, তারপর হচ্ছে কোয়াড্রিসেপস ফিমারিস, ও আচ্ছা সরি, কোয়াড্রিসেপস ফিমারিস তো এইখানে, তাই না? এই যে বাইসেপস ফিমারিস, তারপর হচ্ছে সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডেনোসাস, এই 3টা জিনিস মনে রাখো, বাইসেপস ফিমারিস,
সেমি মেমব্রেনোসাস এবং সেমি টেন্ডিনোসাস, এই তিনটা হচ্ছে বক্রীকরণ পেশি। বক্রীকরণ পেশি কোনটা কোনটা? সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস আর হচ্ছে বাইসেপস ফিমারিস, এই তিনটা হচ্ছে বক্রীকরণ পেশি। ওকে, তো এখান থেকে কোশ্চেন কীরকম হবে, বলবে যে কোনটি বক্রীকরণ পেশি নয়, এই ধরনের কোশ্চেন আসবে। কোনটি বক্রীকরণ পেশি নয়, এটা। তো এই তিনটা দিয়ে দিবে, আর একটা অপশন দিয়ে দিবে হচ্ছে এই প্রসারণ পেশি থেকে। এই প্রসারণ পেশিগুলা থেকে যে কোনো একটা দিবে হচ্ছে, সেখানে অ্যান্সার হবে সেটা। বা এরকমও বলতে পারে যে কোনটি প্রসারণ পেশি নয়, এইখান থেকে তিনটা দিয়ে দিল আর একটা দিয়ে দিল এখান থেকে। এই জন্য আমি বলতেছি যে তুমি বক্রীকরণ পেশি তিনটা ভালোভাবে পড়ো: বাইসেপস ফিমারিস, সেমি মেমব্রেনোসাস আর হচ্ছে সেমি টেন্ডিনোসাস। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের অস্থিভঙ্গ দেখানো হয়েছে। এই পৃষ্ঠায় কিছু দেখার মতো নাই। এখানে আছে সর্পিল অস্থিভঙ্গ, এটাকে বলা হয় টরসন ফ্র্যাকচার। সর্পিল অস্থিভঙ্গকে বলা হয় টরসন ফ্র্যাকচার। গ্রিন স্টিক ফ্র্যাকচার, এটা হয়ে থাকে বেশিরভাগ শিশুদের ক্ষেত্রে। গ্রিন মানে কি? সবুজ। গ্রিন দ্বারা কি? অলওয়েজ গ্রিন দ্বারা সতেজতা নির্দেশ করে। সতেজতা, সজীবতা, নবীনতা নির্দেশ করে হচ্ছে গ্রিন দ্বারা। তো গ্রিন স্টিক ফ্র্যাকচার কাদের হয়? নবীনদের ক্ষেত্রে, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে। হুম, চিকিৎসা শাস্ত্র মতে অস্থিভঙ্গ প্রধানত তিন ধরনের: সরল অস্থিভঙ্গ বা সাধারণ অস্থিভঙ্গ, যৌগিক অ্যান্ড জটিল অস্থিভঙ্গ, এই তিন ধরনের। যৌগিক অস্থিভঙ্গ অর্থাৎ কম্পাউন্ড অস্থিভঙ্গ, জটিল অস্থিভঙ্গ বা কমপ্লেক্স অস্থিভঙ্গ, সাধারণ বা বদ্ধ অস্থিভঙ্গ। এটার ক্ষেত্রে কি হয়, হাড় ভেঙে যাওয়ার পরে ওইটা এভাবে বদ্ধ অবস্থায় থাকে, তো ওইটা হচ্ছে বদ্ধ অস্থিভঙ্গ। এই যে ভেঙে যাওয়ার পরেও যখন এটা বদ্ধ অবস্থায় থাকে, এটা হচ্ছে বদ্ধ অস্থিভঙ্গ। আর যখন এটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়, যে কোথায় গেল সেটা, দেখো কয়েক টুকরা বিশিষ্ট যখন হয়ে যায়, বহু টুকরা বা কয়েক টুকরা বিশিষ্ট যখন হয়ে যায়, তখন এটাকে বলা হয় কমপ্লেক্স অস্থিভঙ্গ বা জটিল অস্থিভঙ্গ। কমপ্লেক্স বা জটিল অস্থিভঙ্গ। আর যদি এমন হয় যে এটা ভেঙে বের হয়ে গেছে এইভাবে, বের হয়ে গেছে এইভাবে, ভেঙে বের হয়ে গেছে এইভাবে, তাহলে সেটা হচ্ছে যৌগিক অস্থিভঙ্গ, যৌগিক বা উন্মুক্ত ধরনের অস্থিভঙ্গ। ওকে, তাহলে উন্মুক্ত যদি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক অস্থিভঙ্গ। আর যদি জাস্ট ভেঙে যায়, মানে এটাকে সাধারণভাবে চটে দেওয়া বলা হয়ে থাকে, ওইটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ। হ্যাঁ, আর হচ্ছে ভেঙে যদি বের হয়ে যাওয়ার মতো বা উন্মুক্ত হয়ে যায়, তখন সেটা হচ্ছে যৌগিক অস্থিভঙ্গ। আর যদি গুঁড়া গুঁড়া হয়ে যায় বা টুকরা টুকরা হয়ে যায়, তখন সেটা হচ্ছে জটিল অস্থিভঙ্গ বা চাপা হাড় ভাঙা। ওকে, অস্থিসন্ধির আঘাত ও প্রাথমিক চিকিৎসা। মানবদেহে কয়েক ধরনের অস্থিসন্ধি আছে, প্রথমে একটু দেখে নেওয়া যাক। অনড় অস্থিসন্ধি কোথায় থাকে? যেমন আমাদের করোটিতে যে সন্ধিগুলা থাকে, করোটিতে মানে মুখমণ্ডলীয় অস্থিতে, এখানে শুধুমাত্র মুখমণ্ডলীয় যে অস্থিগুলো আছে, এখানে ম্যান্ডিবল বাদে অন্যান্য বেশিরভাগ কিন্তু এই অনড় অস্থিসন্ধির আওতাধীন। করোটিতে এমন সন্ধি দেখা যায়। তরুণাস্থিময় অস্থিসন্ধি বা আংশিক সচল অস্থিসন্ধি, তরুণাস্থিময় অস্থিসন্ধি বা আংশিক সচল অস্থিসন্ধি, যেমন পিউবিক সিমফাইসিস, অর্থাৎ শ্রোণীচক্রে আমরা যে অস্থিসন্ধি দেখতে পাই, সেটা হচ্ছে আংশিক সচল অস্থিসন্ধি। হুম, সাইনোভিয়াল অস্থিসন্ধি বা সচল অস্থিসন্ধি। হুম, সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধি, যেগুলা আসলে সচল, সেইগুলা কোনটা? এই যে কাঁধের সন্ধি, কনুই সন্ধি, হাঁটু সন্ধি, গোড়ালি সন্ধি, আঙুলের সন্ধি, এইগুলো আমরা এই যে এখনই তুমি দেখো না, কনুইটা আমরা এই যে বাঁকা করতে পারতেছি, হাঁটুর এই যে হাঁটুর যে সন্ধিটা, সেটা আমরা বাঁকা করতে পারতেছি,
কাজের সন্ধিটা এটা আমরা স্বেচ্ছায় ভাঙা করতে পারতেছি, তো এটা সচল, তাই না? আচ্ছা, অস্থির স্থানচ্যুতির প্রধানত চারটা কারণে হয়ে থাকে। অস্থির স্থানচ্যুতি প্রধানত চার ধরনের। প্রথম কথা হচ্ছে জন্মগত জন্মগত স্থানচ্যুতি। দ্বিতীয় হচ্ছে কোনো একটা রোগের কারণে হইতে পারে। তৃতীয় হচ্ছে আঘাতজনিত কারণে হইতে পারে। আর হচ্ছে এই যে রোগজনিত এন্ড বাতজনিত। বাতজনিত বাতজনিত যেটা সেটাকে বলা হয় প্যারালাইটিক্যাল। তারপর হচ্ছে রোগজনিতটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ডিসলোকেশন। আর আঘাতজনিত যদি হয় তাহলে ট্রমাটিক ডিসলোকেশন। আর জন্মগতভাবে যদি হয় তাহলে সেটা হচ্ছে কনজেনিটাল। কনজেনিটাল দ্বারা কিন্তু জন্মগত নির্দেশ করা হয়। যদি জন্মগত অস্থিচ্যুতি হয় যদি জন্মগত অস্থিচ্যুতি হয় তাহলে সেটা হচ্ছে কনজেনিটাল ডিসলোকেশন। আর যদি আঘাতজনিত হয় তাহলে সেটা হচ্ছে ট্রমাটিক ডিসলোকেশন। ট্রমাটিক ডিসলোকেশন। আর রোগজনিত হইলে সেটা কি? রোগজনিত হইলে প্যাথোলজিক্যাল ডিসলোকেশন। বাতজনিত হইলে সেটা হচ্ছে প্যারালাইটিক্যাল ডিসলোকেশন। সো অলমোস্ট ডান চ্যাপ্টারটা। মচকানো, বেশিরভাগ ক্ষেত্রে গোড়ালিতে হচ্ছে মচকানোর ঘটনাটা বেশি ঘটে। গোড়ালিতে হচ্ছে মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে। তবে সবচেয়ে ভয়ঙ্কর যেটা বা সবচেয়ে বিপজ্জনক যেটা সেটা হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। তো কারোর যদি এইভাবে মচকানোর ব্যাপারটা ঘটে তাহলে তার ক্ষেত্রে কি কি করা উচিত? প্রথম কথা, তাকে একটু বিশ্রাম দিতে হবে। তারপর হাতের কাছে যদি বরফ পাওয়া যায় সেখানে একটু বরফ লাগানো যেতে পারে। তারপর ক্ষত স্থানটা পরিষ্কার করতে হবে। যদি এমন হয় যে মচকেও গেছে আবার কিছুটা ক্ষত হয়ে গেছে, ওইখানে যেন কোনো ধরনের ইনফেকশন না হয় এই জন্য ক্ষতটা পরিষ্কার রাখতে হবে। এবং উচ্চতায় রাখা, এই উচ্চতায় রাখাটা রিকমেন্ড করা হয় কেন? রক্ত চলাচল স্বাভাবিক রাখার জন্য। হ্যাঁ, উচ্চতায় রাখার রিকমেন্ড করা হয় হচ্ছে রক্ত চলাচল স্বাভাবিক রাখার জন্য। এটা কেন হয়? রক্ত চলাচল স্বাভাবিক হয় মূলত গ্র্যাভিটির কারণে। গ্র্যাভিটিকে ইউজ করে এখানে রক্ত চলাচল স্বাভাবিক রাখার জন্য উচ্চতায় রাখা হয়। আচ্ছা, তো চ্যাপ্টারটা ডান আলহামদুলিল্লাহ। এখানে একটু সারসংক্ষেপ থেকে দুইটা লাইন আছে, একটু দেখি। প্রথম কথা, জন্মের সময় শিশুর করটিকার অস্থিগুলো আলাদা আলাদা থাকে। তো শিশুর ক্ষেত্রে দেখা যায় যে 6টা ফাঁকা স্থান থাকে মস্তকে। মস্তকে 6টি ফাঁকা স্থান থাকে, এটাকে বলা হয় ফন্টানেল। হ্যাঁ, মস্তকে 6টা ফাঁকা স্থান দেখা যায়, এটাকে বলা হয় ফন্টানেল। তারপর আরেকটা লাইন আছে এখানে, যখন কোনো আঘাত বা অন্য কারণে দেহের অস্থিসন্ধি গঠনকারী কোনো অস্থি সরে যায় তখন সেইটাকে বলে অস্থির স্থানচ্যুতি বা লাগজেশন। স্থানচ্যুতি বা লাগজেশন। ওকে, সো চ্যাপ্টারটা ডান আলহামদুলিল্লাহ। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে, যদি মনে হয় যে আরেকটু পড়তে হবে তাহলে আরেকটা বার পড়বা। মনে করো ক্লাসটা করার পরে যদি মনে হয় যে আমার আরেকটু বুঝছি, তো আরেকটা বার রিভিশন দরকার, রিভিশন দিবা। দেওয়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, অনুশীলনীর এমসিকিউ। তারপর মেডিকেলের কোশ্চেন ব্যাংক থেকে একটু কোশ্চেন সলভ করতে হবে। তারপর বইয়ের কোনো সম্ভাব্য কোশ্চেন যদি পাও কোথাও, আমি রিকমেন্ড করব উন্মেষের যে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে ওইখান থেকে সলভ করো, ওইখানে ভালোভাবে সাজানো আছে। তো ক্লাসটা করার পরে কোশ্চেন ব্যাংক সলভ করবা, ইনশাল্লাহ দারুণ একটা প্রস্তুতি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। তো ততক্ষণ ভালো থাকো, আজকের মতো বিদায়, টাটা।